বিয়ের দিন পর সকালে ঘুম থেকে উঠে নিউজে শুনতে পাই বাংলাদেশ, রাশিয়া, দুবাই সহ আরও বিভিন্ন রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা চুরি করা হয়েছে। খবর শুনে অর্ণি রবির দিকে তাকিয়ে হাসছে, আর রবি অর্ণির দিকে তাকিয়ে মুচকি হেসে বাইরে চলে এলো। বাইরে আসতেই দেখে আগের মতো মেহমান আর নেই। সচরাচর বিয়ে বাড়িতে যেমন মেহমান থাকে তেমন মেহমান নেই। বলতে গেলে খুব নিকটের কিছু প্রতিবেশী আর কয়েকজন ফ্রেন্ড আছে। ছোট বোন আর আপু সবার খাতির করছে। বিয়েবাড়িতে একটু খাতির না করলে কেমন যেন দেখায়। রবি বের হতেই রাশেদ কোথা থেকে সামনে চলে এলো। রবির দিকে তাকিয়ে হাসছে তো হাসছেই। রাশেদের এমন হাসির কোনো অর্থ খুঁজে পেল না রবি, তাই রবি জিজ্ঞাসা করলো, কিরে তুই এইভাবে আসছিস কেন? মামা বুঝোস নাই ব্যাপারটা? কি বুঝতে হবে? আরে বুঝিস নাই, ন্যাকামি করিস। একটা লাথি দিয়ে বাসার বাইরে ফেলবো। বল কি হয়েছে? বাসর ঘরে কি করে রে মানুষ? আমি কি জানি? হালা তুই বলছিলি বিয়ে করিস নাই, জানিস না কি করে, কিন্তু কাল তোর বাসর রাত গেল, তাও বলছিস জানিস না। আমি তো জানি না সবাই বাসার ঘরে কি করে। সবার কথা বাদ দিয়ে তুই কি করছিস সেটা বল। রবি রাশেদের কানের কাছে গিয়ে ছোট করে বলল, সারা রাত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে হ্যাক করেছি। সেটা আমি জানি। কেমনে কি? তুই ছাড়া আর এসব কে করতে পারে বল? তাই তো। চিন্তা কর তুই, জানা হলো না আর আমার, মানুষ বাসর ঘরে কি করে। রাশেদের কথা শুনে রবি এবার শব্দ করে হেসে উঠল, সাথে রাশেদও হাসল। একটু পর রবি বলল, শোনো, এই প্রশ্নের উত্তর আমরা একভাবে পেতে পারি। আমরা নই, শুধু আমি পাবো। তোর বাসর রাত শেষ। আচ্ছা ওই হলো আর কি। বল কিভাবে জানবো? যারা বিয়ে করেছে তাদের গিয়ে জিজ্ঞেস কর মানুষ বাসর ঘরে কি করে। রবির কথা শেষ হতে না হতেই রাশেদ নিজে থেকে গালে হাত দিল। কাউকে এই প্রশ্ন করলে নিশ্চিত চর খাবে। রাশেদ আর রবি কথা বলার মাঝখানে আপু চলে আসলো। আপু আসতেই দুজনে চুপ হয়ে গেল। আপু বলল, কিরে তোরা সকাল সকাল কি এত কথা বলছিস? না মানে এমনি কথা বলছে। আরে রাশেদ, তুই থাক, ওকে নিয়ে যাচ্ছি আমি। রাশেদ কিছু না বলে দাঁড়িয়ে আছে। আপু রবির হাত ধরে সোজা রুমে নিয়ে আসলো। অরণি তখনও রুমে আছে, মাথার চুল ঠিক করছে। আপুকে রুমে আসতে দেখে তাড়াতাড়ি করে অরণি দাঁড়িয়ে গেল। রবির হাত ছেড়ে দিয়ে আপু বলল, কাল সারা রাত কম্পিউটারে কি করছিস? রবি, কাল রাতে তুই ভুলে গিয়েছিলি যে আপুর রুম থেকে কম্পিউটারে কি করছে সেটা দেখা যায়। কাজ করতে গিয়ে রবি বিষয়টা ভুলে গেছিল। না মানে সারা রাত না তো। আবার কথা বলিস? আপুর কথা বলতে দেরি, কিন্তু রবিকে চর মারতে দেরি না। রবি চর খাবে সেটা প্রথমেই বুঝতে পারছিল। রবি আপুর কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অরণিও পাশে দাঁড়িয়ে আছে। আপু আবারও বলল, কালকের মতন রাত কারো জীবনে দ্বিতীয়বার আসে না, আর এই রাতটা কম্পিউটারের সামনে বসে কাটালে তোমরা। বিনিময়ে কি হলো? বিভিন্ন দেশে উত্তেজনা শুরু হলো। রবি কোনো কথা বলছে না। আপু যখন রেগে যায় তখন এমন করে, আর মাঝখানে যদি কথা বলে তাহলে বেশি সমস্যা হবে। কিছুক্ষণ ধরে আপু আরও কতগুলো কথা শুনিয়ে চলে গেল। আপু চলে যেতেই অরণি দরজা বন্ধ করে দিল। রবির কাছে এসে বলল, খুব লেগেছে না? অরণির কথা শুনে রবি বলল, আরে বউ কি সব কও? আপু তো এসব মাঝে মধ্যে করে। না মানে আমার গালে চর না মারলে আপুর হাত কাঁপে, বুঝো নাই? যদিও রবি হাসছে এসব বলে, কিন্তু অরণি হাসছে না। অরণির মুখের অবস্থা দেখে রবি বুঝতে পারল অরণির কোনো সমস্যা হয়েছে। রবি জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি কিসের চিন্তা করছো এত? কাল রাতে ব্যাংকের টাকা নেওয়ায় ঠিক হয়েছে, আর তারা কি চুপ করে বসে থাকবে? কি যে বলো না তুমি। তারা চুপ কেন বসে থাকবে? খোঁজ করবে টাকাটা কোথায় গেছে, কে নিয়ে গেছে। যদি ধরা খাই? হায় রে কপাল, এত সোজা নাকি আমাকে ধরা? এখন টাকাগুলো কোথায়? টাকাগুলো এখন আছে একটা অ্যাকাউন্টে। কি বা করবে? পরে সবগুলো টাকা সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেব। আজ দিলে কেমন হয়? না, আজ দিতে গেলে কিছু রিস্ক আছে, পরে সময় বুঝে দিয়ে দেবো না। আচ্ছা,
রবি আর অরণির কথা শেষ করতেই হ্যাপি প্লেটে করে খাবার নিয়ে গেল। রবি আর অরণি একে অপরকে খাইয়ে দিল। বিবাহিত জীবন ভালোই চলছে তাদের। দীর্ঘ 1 মাস পর হঠাৎ একটা নিউজ দেখে অরণি ভয়ে রবিকে বলতে এলো। রবি তখন শুয়েছিল। অরণি এসে, রবি উঠো না, একটা খারাপ নিউজ আছে। আসো তুমিও, একটু শুয়ে পড়ো। কত খারাপ নিউজ আসবে এই ভেবে চিন্তা করতে হবে নাকি? দেখো আমি ভান করছি না, উঠো তাড়াতাড়ি। অরণি রবির হাত ধরে তুলল। রবি অরণির কোমর জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ে। অরণি জানে রবির সাথে এখন কিছু সময় শুয়ে থাকাটাই ভালো, কারণ রবিকে এখন তুলতে চাইলেও আর পারবে না। রবি অরণিকে জড়িয়ে ধরে থাকে আর অরণি রবির মুখের দিকে তাকিয়ে মুচকি হাসছে। একটু পর অরণির রোমান্টিক অত্যাচারে রবি নিজে থেকে উঠে গেল। অরণির একটা বদ অভ্যেস, সারাক্ষণ রবিকে খেপাতে চায়। রবি উঠে ফ্রেশ হয়ে বের হলো। অরণি তখনও শুয়েছিল। রবিকে বের হতে দেখে বলল, শোনো না নিউজটা। এবার বলো। আমরা মাসখানেক আগে যে ব্যাংকে থেকে টাকা চুরি করলাম সেটা রাশিয়ার সাইবার টিম জেনে গেছে। ওটা নতুন কি? 1 সপ্তাহ আগে জেনেছে এটা। মানে তুমি জানো এটা? তারা শুধু এটা জেনেছে বাংলাদেশের কোনো হ্যাকার এই কাজ করেছে, আর তারা না জানলেও বুঝতে পারছে হ্যাকিং করার দুঃসাহস কার আছে। মানে কি তুমি সব জেনে চুপ করে আছো? চুপ আছে তো। তোমার ভয় করছে না? একদম না। অরণি বুঝতে পারল রবির সাথে এই বিষয়ে কথা বলা বৃথা। 1 সপ্তাহ আগে রাশিয়ানরা জানতে পেরেছে বাংলাদেশের হ্যাকার এই টাকাগুলো হাতিয়েছে, তাও রবি চুপ করে আছে। রবির এই নিউজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। ফ্রেন্ডরা তো বলে বসেছে রবি বউ পেয়ে বউয়ের আঁচল ধরে থাকে সারাক্ষণ, তাই রবি এখন বের হলো। যদিও বউকে রেখে বের হওয়ার ইচ্ছে রবির নেই। রাশেদ, মাহমুদ, রবি 3 জন বসে আড্ডা দিচ্ছে, অন্য কোথাও নয়, পাশের পার্কে। রবি হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলো, কেউ তার উপর নজর রাখছে। রবি স্বাভাবিকভাবে আড্ডা চালিয়ে যাচ্ছে। হঠাৎ রবির একটা আইডিয়া মাথায় আসলো, যে ফলো করছে তাকে ধরবেই। রবি রাশেদ আর মাহমুদকে বলল রবি দুজনকে 2টা চড় মেরে দৌড় দেবে, তারাও যেন রবির পেছনে দৌড়ায়। আর রবি বলে দিল সাদা শার্ট পরা একটা লোক তাদের উপর নজর রাখছে। রাশেদ আর মাহমুদ বুঝে গেল কি করতে হবে। রবি উঠে দুজনকে 2টা চড় মারলো। সাথে সাথে রাশেদ আর মাহমুদ রবিকে দৌড়ানি দিতে শুরু করলো। রবি দৌড়চ্ছে তো দৌড়চ্ছে, এদিকে লোকটা জায়গা থেকে সরে যাচ্ছে, কিন্তু সে দৌড়ালে যে সন্দেহ হবে তাই স্বাভাবিকভাবেই হেঁটে সরে যাচ্ছে। কিন্তু রবি দৌড়ে তার কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। সাথে সাথে পেছনে রাশেদ আর মাহমুদ দাঁড়িয়ে গেল। রবি কিছু বলার আগেই মাহমুদ বলল, এই মালটাই কি আমাদের ফলো করছিল? এই মালটাই নিয়ে চলো। কে? রবি নিতে বললে লোকটা কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে নিজের কোমর থেকে পিস্তল বের করে রবির মাথার দিকে তাক করে। রবি এটা দেখে না হেসে পারল না। এতদিনে সে এসব খেলনার মতো খেলে আসছে, আজকেও তার মাথায় পিস্তল ঠেকালো ভাবতেই হাসি পাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে পুরো এক ম্যাজিশিয়ান। হালকা ফু দিয়েতেই পিস্তল ফুল হয়ে যাবে। চলুন আরও একটা সিক্রেট বলে দিই, মাহমুদ সে রবির বাম হাত বলা যায়। রবি না, আর্কের বাম হাত। যেমন হ্যাকার তেমনি ম্যাজিশিয়ান। রবি লোকটাকে বলল, কে তুই আমাদের ফলো করছিস কেন? এই মাল যার হাতে থাকে প্রশ্ন সে করেই। এই মাল তোর হাতে থাকলেও ট্রিগার আমার হাতে। রবির কথা শুনে লোকটা নিজে থেকে হেসে উঠল। রবির মাথা থেকে পিস্তল নামিয়ে কোমরে ধরল, তার সাথে যেতে বলল। না, রবিকে একা তার সাথে যেতে বলেনি, সাথে রাশেদ মাহমুদকেও যেতে বলল। রবি যখনই যাওয়ার জন্য পা বাড়ালো তখনই মাহমুদ বলে উঠল, এই রবি কই যাচ্ছিস এই পাগলাটার সাথে? আরে পাগল, কি বলিস? এই লোকের হাতে পিস্তল, ট্রিগার টিপ মারলে মাথার খুলে উড়ে যাবে। চল, সে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাব। রবি কথা বলার মাঝখানে যে চোখে কিছু ইশারায় করলো তা লোকটা বুঝতেই পারেনি। রবি ইশারার সবাইকে লোকটার সাথে যেতে বলল। সবাই লোকটার সাথে যাচ্ছে। লোকটা 3 জনকে নিয়ে একটা গাড়িতে উঠলো, তারপর নিয়ে গেল একটা পুরনো বিল্ডিংয়ে। দেখেই বোঝা যাচ্ছে বিল্ডিংয়ের সাধারণত ভালো কাজ হচ্ছে না। রাশেদ চারপাশে চোখ বুলিয়ে বলল, এখানে মাদক দ্রব্য আছে? রবি চুপচাপ চারপাশে দেখে ক্যালকুলেশন করছে, আর মাহমুদ তো শুধু লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটা 3 জনকে নিয়ে একটা ঘরে রাখলো, আর লোকটা চেয়ারে নিয়ে বসলো। রবি মনে মনে ভাবছে, আমাকে মাটিতে বসিয়ে তুই চেয়ারে বসলি, কি ব্যাপার? আমাদের এখানে কেন আনা হলো? রবির কথা শুনে লোকটা বলল, তোদের দিয়ে একটা কাজ করাবো,
শুনলাম তোরা নাকি ভালো কম্পিউটার চালাতে পারিস, তাই তোরা আমার একটা কাজ করে দিবি। নাম কি? কাদের? সবাই কাদের ভাই বলে ডাকে। কাদের ভাই? কই, আগে তো এই নাম শুনি নাই। দেখ, এত পেঁচাল পাড়ার সময় নেই। শুনেছি তোরা 3 জন হ্যাকিং পারিস, তাই তোদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে দিতে হবে। যদি করিস তো টাকা তোদেরও দিব, আর যদি না করিস তোদের মাথার খুলি উড়িয়ে দেব। লোকটার জোকার মার্কা কথা শুনে রবি মুচকি হাসছে। চারপাশে প্রায় 10 জন মতো লোক আছে, সবাই নিজেদের কাজ করছে। 2 জন রবি আর রাশেদ মাহমুদের পেছনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রবিকে একটা কম্পিউটারের সামনে নিয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিল। এখন সেটা রবিকে হ্যাক করতে হবে। রবি একটা শর্ত দিল, কম্পিউটারের সামনে রবির সাথে কাদের ভাইকেও থাকতে হবে। কাদের রবির দিকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। রবি কম্পিউটারে গিয়ে গেমস খেলতে শুরু করলো। এটা দেখে কাদের ভাই তো রেগে আগুন। এই শালা, কি করছিস? তোকে আনলাম হ্যাক করতে, আর তুই কিনা গেম খেলছিস? আগে বল, তুই আমাকে কিভাবে চিনিস? পিস্তল আমার হাতে, প্রশ্নও আমি করব। পিস্তল তোর হাতে, বুলেট আমার হাতে। এখন প্রশ্ন আমি করব, উত্তর তুই দিবি। রবির কথা শুনে লোকটা পিস্তল চেক করে দেখে সত্যি বুলেট নেই। লোকটা ভয় পেয়ে গেল। যখনই রবির কাছ থেকে পালাতে চাইলো, রবি হাত টেনে ধরে কম্পিউটারের সামনে থাকা চেয়ারে বসিয়ে দিল। লোকটাও ভয় পাচ্ছে, তাও সাহসের সাথে বলল, আমি এক ডাক দিলে তোর মাথার খুলি উড়িয়ে দেবে। বাঘের খাঁচায় এসে বাঘকে ভয় দেখাস? তুই যে নিজেকে জানোয়ার মনে করিস তা বুঝতে পারলাম। এই, মুখ সামলে কথা বল। লোকটার এত কথা শোনার ইচ্ছে রবির নেই। রবি লোকটাকে 3টা ঘুষি দিল, ব্যাস কাজ শেষ। লোকটার পুরো শরীর লক হয়ে গেল, শুধু মুখটা নাড়াতে পারছে। রবি লোকটাকে বলল, আমি যা বলবো তার ঠিক ঠিক উত্তর দিবি, আর না যদি দিস তাহলে সারা জীবনের জন্য এই চেয়ারে বসে দেবো। আমি কিছু জানি না, আমাকে কেউ বলেছিল তোকে তুলে আনতে আর এই কাজ করাতে। তার মধ্যে আমাকে যে এই কাজ দিয়েছে সে চলে আসবে বলল। আচ্ছা, তোর বস আছে? হ্যাঁ, তাই আমি তুলে আনছি তোকে। একটু পর আসবে, নিজে দেখে নিস। আমি যখন দেখবো তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ নেই, মরে যা তুই। এই বলে রবি যখন হাত তুলবে তখনই বাইরে গাড়ির আসার আওয়াজ পেল। রবি কাদের ভাইকে রেখে বাইরে আসলো। লোকটার পিস্তল থেকে বুলেটগুলো আগেই বের করে নিল। কাদের ভাইয়ের লোকেরা, কাদের ভাইয়ের ওখানে যে রাশেদ এর লোক আছে। রবি গাড়ির আওয়াজ শুনে বাইরে এসে দেখে একটা লোক গাড়ি থেকে নামছে। লোকটাও পাতিমস্তান হবে, সেটা তার হাঁটা চলা আর গায়ের কাপড় দেখে বুঝতে পারছে। লোকটা ভেতরে এসে দেখে রবি রাশেদ মাহমুদ বসে আছে। রাজার মতো বসে থাকতে দেখে বলল, কিরে, তোরা এখানে বসে কি করছিস? তোদের যে কাজ করতে বলেছিলাম সেটা কি শেষ? তোর নামটা যেন কি? আমার নাম জানার দরকার নেই। কাদের আমার হয়ে কাজ করে, ওর বস আমি। আর তোকে যে কাজ করতে দিয়েছিলাম সেটা করেছিস? আমি এসব পারি, তুই কিভাবে জানলি? আমার কাছে আসে না এমন কোনো খবর নাই। দেখ ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, সোজা বল কিভাবে জানলে? আমরা চলে যাব। আমার কাজ করে না দিয়ে কোথাও যেতে পারবি না। সাহস থাকলে আটকা। রবি কথা বলতে দেরি, সে পিস্তল বের করতে দেরি না। রবি হেসে মাহমুদের দিকে তাকালো। মাহমুদ কি যেন একটা বলল। রবি লোকটাকে বলল, দেখ, শেষবারের মতো বলছি, তুই বল এসব কিভাবে জানলি? পিস্তল আমার হাতে, পিছনে থাকা লোকজন আমার। তুই কে রে প্রশ্ন করার? হ্যাঁ, যা বলছি করে দিয়ে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো মাথার খুলি উড়িয়ে দেব। কথাটা শুনতে শুনতে রবির বিরক্ত চলে আসে। দেরি না করে রবি পাশে থাকা লোকটার হাত থেকে পিস্তলটা নিয়ে শ্যুট করতে থাকে। 4 জনের পায়ে নিখুঁতভাবে শ্যুট করা দেখে পাখিরা পালিয়ে যায়। রবির সামনে থাকা লোকটা যখন শ্যুট করতে ট্রিগারে হাত রাখে তখনই রবি তার পায়ে গুলি করে দেয়। এদিকে সে শ্যুট করলে বুলেট বের হচ্ছে না। মাহমুদ তো আগেই তার বুলেটগুলো ছাই করে দিয়েছে। রবির সামনে থাকা লোকটা পায়ে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। রবি সোজা গিয়ে তাকে কয়েকটা ঘুষি বসিয়ে দিলে সে মুখ খোলে। হ্যাকিংয়ের বিষয়টা কোনো মেয়ে বলেছে? আমাদের টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলছে সেটা হ্যাক করে সব টাকা অন্য কোনো অ্যাকাউন্টে পাঠাতে। রবি তার থেকে ওই অ্যাকাউন্ট নাম্বারটিও নিল। তারপর সবাইকে হালকা করে খেলিয়ে 3 জন চলে এলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, তাই রবি বাসায় চলে এলো। বাকিরাও নিজেদের বাসায় চলে গেল। রবি নিজের কম্পিউটারে বসে ব্যাংকের অ্যাকাউন্ট দুটি চেক করছে, যেটা হ্যাক করতে বলা হয়েছে আর যেটাতে টাকাগুলো পাঠাতে বলেছে। দুটাই চেক করলো। হ্যাক করতে যেটাতে বলা হয়েছে সেটা একজন বিজনেসম্যানের অ্যাকাউন্ট, কিন্তু যেটাতে টাকাগুলো পাঠাইতে বলা হয়েছে সেটা একটা মৃত ব্যক্তির অ্যাকাউন্ট। মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা দিলে
সেটা ওই ব্যক্তির পরিচিত কেউ তুলবে হয়তো। এই নিয়ে রবির কোনো মাথা ব্যথা নেই, রেখে দিল সব কিছু। কম্পিউটার ছেড়ে উঠতেই দেখে অরণি কফি নিয়ে দাঁড়িয়ে আছে। রবি বলল, আরে কফি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কফিটা দাও। এটা আমার কফি, তোমার জন্য আনি নাই। ঠিক আছে, তোমার থেকেই খাবো। রবি ব্যালকনিতে গিয়ে বসলো। অরণি তার কাঁধে মাথা রেখে বসলো। দুজন এক কাপ কফি ভাগাভাগি করে খাচ্ছে। কফি খাওয়া শেষ হলে কাপটা নিয়ে অরণি যখন উঠে যাবে তখন রবি হাত ধরে বসিয়ে দিল। কই যাচ্ছ? কাপটা রাখতে। থাকুক না কাপটা, একটু বসো আমার পাশে। ভালো তো লাগছিল তুমি আমার কাঁধে মাথা রাখছো বলে। বাবা, এত রোমান্টিক কথা আসলো কোত্থেকে? এত সুন্দরী বউ থাকলে বোবার মুখেও বুলি ফুটবে, শ্রবণ প্রতিদ্বন্দ্বী কানে শুনবে, দৃষ্টিহীন মানুষ চোখে থাকবে। আর আমি তো পুরোই আস্ত এক রোমান্টিক লেখক। আমার দ্বারা রোমান্টিকতা হবে না, এটা কেমন দেখায় বলো? হয়েছে, এত রোমান্টিক হতে হবে না। আহা থাকো তো। রবি অরণিকে এক প্রকার জোর করে নিজের পাশে বসিয়ে রাখলো। রবি অরণির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অরণির খুব ভালো লাগছে। হঠাৎ করে রুমের কারো আওয়াজ শুনে অরণি ধরপড় করে উঠে গেল। রুমে হ্যাপি আসছে। অরণি ব্যালকনি থেকে উঠে হ্যাপির কাছে গেল। দুজনে কথা বলল। হ্যাপি ছাদে যেতে যাচ্ছে, কিন্তু অসময়ে ছাদে যেতে কেমন জানি লাগছে। তাও হ্যাপির জোরাজুরিতে অরণি ছাদে যেতে বাধ্য হলো। রবি আর কি করবে, বসে গেল কম্পিউটারের সামনে। রবি ভাবছে এখন তো জানতে পারলো না কাদের ভাইয়ের বস কার থেকে জানলো সে হ্যাকিং করে। রবি বুঝতে পারছে না এসবকে ফাঁস করে। অবশ্যই এটা বুঝতে পারছে এসবের পেছনে আপন কেউ আছে, নয়তো সিক্রেট বিষয়টা এভাবে জানার কথা না। কিন্তু কে আছে এর পেছনে? রবি কিছু সময় ভেবে কম্পিউটারের কিবোর্ডে হাত দিল। অনেকদিন ধরে ডার্ক ওয়েবে ঢোকা হয় না তার। আজ একটু ঢুকবে বলে নিজের সিস্টেম লগ ইন করলো। কম্পিউটারের সিস্টেম ঠিক করে যখনই ডার্ক ওয়েবে ঢুকতে যাবে কিছু নোটিফিকেশান আসলো। এই যে ইম্পর্টেন্ট নোটিফিকেশান চেক করে দেখে এই কয়েকদিনের কয়েকজন আত্মহত্যা করেছে। তার কারণ এই ডার্ক ওয়েব। রবি আরও কিছু নোটিফিকেশান চেক করতেই সদ্য এক নোটিফিকেশান আসলো। রবি দেখলো সেটা পর্ন সাইটের একটা নীলভাউ নামের কেউ এই সাইটে লিঙ্ক পাঠিয়েছে। সাথে সাথে নীলভাউয়ের একটা ভয়েসও পাঠিয়েছে। রবি ভয়েসটি চালু করলো। ভাই, আমি আপনার ছোট ভাই, মনে করতে পারেন এই কয়েকদিন আপনি ড্র্যাক ওয়েবে না থাকায় 5 টাইমে সুইসাইড করেছে। সবারই সুইসাইড পেছনে এই পোর্ন সাইট ছিল। আমি সামান্য একজন হ্যাকার, আমি চাইলেও এই সাইটগুলোর কিছু করতে পারবো না। তাই আপনাকে বলা যে 5 জন মেয়ে সুইসাইড করেছে তারা সবাই কলেজ আর ভার্সিটির, সবাই ছিল ছাত্রী। এক সাইট থেকে প্রোন দেখার সময় এই সাইটের পরিচালক একটা সিস্টেম করে রেখেছিল। সেটা হলো প্রোন ভিডিও চালু করলে সাথে সাথে ফোনের ক্যামেরা অন হয়ে যাবে, আর ফোন ক্যামেরার সামনে থাকা মানুষ কী করছে দেখতে পাবে। যখন ছাত্রীগুলো ভিডিও দেখছিল তখন পোর্ন সাইটের পরিচালক তাদের ভিডিও ধারণ করে, তারপর ভিডিওটা তাদের ফোনে মেইল করে টাকা চায়, কিন্তু টাকা দিতে না পারেই তারা সুসাইড করে। আমার মতে ওই সাইটের পরিচালকের হাতে আরও অনেক ছেলে মেয়ে বন্দী হয়ে আছে। যদি এই সাইট নষ্ট না করা হয় তাহলে আরও অনেকে শেষ হয়ে যাবে। পারলে তাদের প্রতি সহানুভূতি দেখান। আর কে? ভয়েসটা শুনে রবি চিন্তায় পড়ে গেল। এখন রবির কি করা দরকার বুঝতে পারছে না। এদিকে রাশিয়ানরা জেনে গেছে তাদের ব্যাংকের টাকা বাংলাদেশের কেউ হ্যাক করে নিয়েছে। বাকিরা কিন্তু বসে নেই। আবার এদিকে অনেকের জীবন। এখন কিছু করতে চাইলে সে বিপদ হতে পারে। না, ছেলে মেয়েগুলোর জীবন বাঁচাতে হবে। নতুনভাবে নতুন কিছু ভাবতে হবে। রবি চেয়ার থেকে উঠে ব্যালকনিতে গেল পুনরায়। সাথে একটা খাতার কলম নিল। খাতায় কিছু লিখছে। 20 মিনিটের মতো প্ল্যানিং করে রবি রুমে ফিরল। কম্পিউটারে বসলো, কিবোর্ডে হাত চালাতে লাগলো। আরও 20 মিনিট পর কিছু কোডিং সিস্টেম বানালো। তারপর রাশেদকে ফোন দিল। রাশেদও কম্পিউটার নিয়ে বসে পড়লো। রবি পর্ন সাইটটি রাশেদকে সেন্ড করলো। দুজন একই সাথে সাইটটি নষ্ট করবে। রবি কিছু কোডিং সিস্টেম রাশেদকে পাঠিয়ে দিল। রবির নিজের লেখা কোডিং সিস্টেম রাশেদ আর রবি ছাড়া কেউই বুঝতে পারবে না। রবি আর রাশেদ একসাথে কাজ শুরু করে দিল। ধীরে ধীরে ওই সাইটের সব দুর্বল জায়গাগুলোতে হামলা করতে লাগলো। বেশ কিছু সময় পর হঠাৎই রুমে অরণি এলো। রবি এমনভাবে কাজ করছে যে অরণি রবির পেছনে কখন দাঁড়ালো সে বুঝতেই পারেনি। রবি কাজ করে অরণি রবির কাজের সিস্টেম আর কোডিংগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু রবির কোডিং বোঝা এত সোজা নয়। অরণি তাকিয়ে আছে। দীর্ঘ আরও 1 ঘন্টা পর সাইটটি নষ্ট হলো। এই সাথে এই সাইটের পরিচালক যে তার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে নিল। রবি তার কম্পিউটারে দেখে সত্যি অনেক মেয়ের ভিডিও আছে সেখানে। রবি কম্পিউটার থেকে আবারও লোকটার ইমেল নিল, কারণ এই ভিডিওগুলো তার গুগল ড্রাইভে থাকতে পারে। মেল দিয়ে রবি ড্রাইভে ঢুকে দেখে
অন্য কেউ নয়, তার নিজেরই অন্তরঙ্গ ভিডিও আছে একটা। রবি সেটা নিজের কম্পিউটারে নিয়ে নিল, বাকি যা ছিল সব নষ্ট করে দিল। সাথে সাথে কম্পিউটারে থাকা মেয়েগুলোর ভিডিও নষ্ট করে দিল। কম্পিউটার থেকে বোঝা যাচ্ছে এই লোকটার নাম তামজিদ, আর এই পর্ন সাইট ছাড়া আরও 2টা সাইট পরিচালনা করে, সেগুলো হ্যাকিংয়ের কাজে। রবি ভাবলো ওই সাইট দুটোও নিজের করে নেবে, তামজিদকে করে দেবে নিঃস্ব। রবি তাই করলো, তামজিদের 2টা হ্যাকিং সাইট নিজের করে নিল। অবশ্য তাতে আরও 1 ঘন্টা সময় লাগলো। একটা পর্ন সাইট নষ্ট করা, 2টা হ্যাকিং সাইট নিজের করে দীর্ঘ সময় পর রবি কম্পিউটারের কিবোর্ডে হাত ছড়ালো। এতটা সময় যে অরণি তার পেছন থেকে কোডিং সিস্টেম বোঝার চেষ্টা করছে, তা রবির কাজের নিয়ম দেখছে, তা রবি বুঝতে পারেনি। কাজ শেষ করে চেয়ার ছেড়ে উঠতেই দেখে অরণি বুকে হাত দিয়ে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। রবির কম্পিউটার চাইলেও কেউ ইউজ করতে পারবে না, অবশ্যের জন্য কোনো কোড দেয়নি। রবির কম্পিউটারে এমন একটা সিস্টেম করে রেখেছে যেটার কারণে কেউ চাইলেও তার কম্পিউটার ইউজ করতে পারবে না। আর ওই সিস্টেমটি হলো রবির কাজের গতিশীলতা। রবি যে গতিতে কাজ করে সেই একই গতিতে তার কম্পিউটারকে ইউজ করতে না পারলে কম্পিউটার নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। রবির মতো একই গতিতে তার কিবোর্ডে একইভাবে হাত চালাতে পারলে তবেই কেউ তার কম্পিউটার চালাতে পারবে। অবশ্যই সিস্টেমটা কম্পিউটারের কোড থাকার থেকেও কঠিন। রবির এই সিস্টেম ভাঙতে পারবে এমন কেউ নেই বললেই চলে, কারণ কারোর হাতের মতো নিজের হাতের গতি করা একেবারেই অসম্ভব। আর রবি সবচেয়ে ভালো সিকিউরিটি এটাই মনে করে। রবি অরণিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি গো, তুমি কখন এলে? এই তো মিনিট 10 হলো। তুমি 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছো কেন? বসো, আমার পা ব্যথা হবে। ও হ্যালো, আমি এক সময়ের বক্সার, সো 10 মিনিট কেন, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু হবে না। ফান করো আমার সাথে? তো আর কার সাথে করব? হ্যাঁ, তাও ঠিক। তবে হ্যাঁ, আমি সত্যি বক্সার। তোমার গুরুকে? মোহাম্মদ আলী। কি, মোহাম্মদ আলী? যে বক্সার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এক সময়কার শ্রেষ্ঠ বক্সার যে? মোহাম্মদ আলী আমার গুরু। ওয়াও, আগে বলেনি তো। বলার মতো কোনো কথা তুমি বলনি, তাই। ওকে, তাহলে বলো তো বক্সিংয়ে কয় ধরনের ঘুষি ব্যবহার করা হয়? 3 ধরনের। ভুলে গেছো, বক্সিংয়ে 3 প্রকার নয় 4 প্রকার ঘুষি ব্যবহার করা হয়: হুক, জব, আপকাট আর ক্রস। ভুলে গেছিলাম। যাও, একটা ভালো করে কফি নিয়ে আসো। একটু আগেই না কফি খেলে? দীর্ঘ 2 ঘন্টা আগে। এখন যাও, এখন যাও না, একটা কফি নিয়ে আসো। আর কিছু কাজ করতে হবে। আর হ্যাপিকে একটু ডেকে দিও। ও তো পড়ছে। তুমি ডেকে দিও, আবার চলে যাবে। আমাকে বলো কি লাগবে, আমি এনে দিই। হ্যাপিকে বলবা আমি কম্পিউটারে কাজ করছি, বাকিটা সে বুঝবে। অরণি হ্যাপির কাছে গেল। হ্যাপি তখন গণিত করছে। অরণি গিয়ে দেখে হ্যাপি একটা গণিত করতে পারছে না। কি করছো তুমি? ভাবি, এই ম্যাথটা করতে পারছি না, একটু বুঝিয়ে দাও তো। অরণি ভালো করে ম্যাথটা বুঝিয়ে দিল। হ্যাপি তো সেই খুশি, এভাবে ম্যাথ বোঝাবে কেউ, সেটা হ্যাপি ভাবেইনি। অরণি ম্যাথটা বুঝিয়ে দিল হ্যাপিকে, বলল, আচ্ছা, তোমার ভাইয়া আমাকে তোমার কাছে পাঠালো। কি দরকার ছিল? আমাকে ডাকলে তো আমি চলে যেতাম। না, ডাকতে তো বলেছিল, কিন্তু তুমি পড়ছো, তাই পড়ার সমস্যা হবে বলে আমি আসছি। আচ্ছা বলো, কেন পাঠিয়েছে? বললো তোমার ভাই কম্পিউটারে কাজ করবে, এটা বলে নাকি তুমি বুঝবে। ও আচ্ছা, দাঁড়াও দিচ্ছি। অরণি দাঁড়িয়ে আছে। হ্যাপি অনেকগুলো চকলেট বের করে অরণির হাতে দিল। অরণি এসব দেখে হাঁ করে তাকিয়ে আছে। হ্যাপিকে বলল, এসব কি? তুমি জানো না ভাবি, ভাইয়া যখন কম্পিউটারে কাজ করে আর সে কাজ যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে ভাইয়ার গালে চকলেট থাকবে। তো এখন ভাইয়া ইম্পর্টেন্ট কাজ করবে। এই নাও, চকলেটগুলো দিয়ে এসো। অরণি চুপচাপ চলে আসছে। রবির হাতে চকলেটগুলো দিয়ে ভাবছে, যে ছেলে ফুচকা খায় না সে কি চকলেটের বাস্ক নিয়ে বসে থাকে? ভাবা যায় এটা? রবি গত পরশু 2 বাস্ক চকলেট হ্যাপিকে দিয়েছে। বলতে গেলে প্রতি সপ্তাহে 1-2 বক্স চকলেট আনতেই হবে। হ্যাপিও বায়না ধরে চকলেট খাওয়ার, তাই রবি চকলেট বেশি করে নিয়ে আসে। যদিও আপু নিষেধ করে এত চকলেট না খেতে, কিন্তু রবি আপুর অগোচরেই হ্যাপিকে চকলেটের বাক্স দিবেই। রবি চকলেটগুলো কিবোর্ডের পাশে রেখে একটা চকলেট গালে দিয়ে ব্যালকনির দিকে গেল। অরণ্যের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। অরণ্য রবির পেছনে পেছনে গেল আর বলল, তুমি না চকলেট ফুচকা এসব খাও না? আমার তো মনে হয় না আমি কখনো বলেছি চকলেট খাই না। ফুচকাও খাও না?
ফুচকা খাই না, কারণ বাইরে যেভাবে ফুচকা বানায় সেগুলো দেখলে তুমি নিজেও খাবে না, এত অপরিষ্কার। একটা কাজ করো, বরং তুমি একদিন বাসায় ফুচকা বানাও, সবাই মিলে খাবো। আর চকলেট আমি সচরাচর খাই। আচ্ছা, তো এখন কি ইম্পর্টেন্ট কাজ করবে শুনে? নতুন কিছু সিস্টেম বানাতে হবে। ডিনার করে তুমি ঘুমিয়ে যাও। না, আমি তোমার সাথে কাজ করব। তাহলে তো আর ভালোই হবে, একসাথে দুজন কাজ করলে আলাদা একটা ফিল হবে। রবি অপেক্ষা করছে ডিনার শেষ করার। অবশেষে রাত হলো, ডিনার করলো, সবাই যে যার মতো রুমে চলে গেল। রবি আর অরণি আসলো নিজেদের রুমে। রবি অরণিকে বলল, আচ্ছা, তোমার ঘুম পেলে ঘুমিয়ে যাও, আমি একা কাজ করতে পারবো। অবশ্য রাশেদও আমার সাথে থাকবে। না না, আমি তোমার সাথে কাজ করব, আমিও কিছু শিখবো তোমার থেকে। ওকে, তাহলে বসে পড়ো ওই কম্পিউটারের সামনে। রবির এখানে 2টা কম্পিউটার আছে। ইম্পর্টেন্ট কাজ করতে গেলে রবির 2টা একসাথে ইউজ করে, তার মধ্যে একান্ত রবির একটা। রবি নিজের কম্পিউটারে বসে গেল, পাশের কম্পিউটারে অরণিকে বসতে বলল। অরণিও বসে গেল। রবি কিছু কোডিং অরণিকে বুঝিয়ে দিল, যদিও অরণি এই কোডিং দিয়ে তেমন কিছু করতে পারবে না। রবি অরণিকে আগে থেকেই সাবধান করলো যেন কোনো জায়গায় নর্মাল কোডিং না বসায়। অরণিকেও নিজের মতো কিছু কোড সাজাতে বলল। অরণি তাই করলো। তারপর দুজনে একসাথে কাজ শুরু করলো। রবির মূল লক্ষ্য এর পেছনে আছে, আর সেটা হলো রাশিয়ান হ্যাকার আর অন্য দেশের হ্যাকারদের দ্বিধায় ফেলে দেওয়া। এই সিস্টেম রবি এমনভাবে বানাবে যাতে সবাই মনে করে এই সিস্টেমের পেছনে যে আছে সে সবই করছে, আর কে এসব করেনি। রবি কাজ করছে, মাঝে মাঝে একটা করে চকলেট গালে দিচ্ছে। অরণিও নিজের মতো কোডিং বসাচ্ছে। পুরো একটা সিকিউরিটি দেওয়াল তৈরি হবে। কথা আছে না, পুরনো খেলোয়াড় কৌশল বেশি জানে। রবিও নিজের মতো করে পুরো সিস্টেম সাজিয়ে নিল। রবি কম্পিউটার স্ক্রিনে নিচে দেখে রাত 1:30 বেজে গেল। কাজ করতে করতে কখন যে এতটা রাত হলো বুঝতেই পারেনি। অরণি তখনও কম্পিউটারের কোডিং বসিয়ে যাচ্ছে, কিন্তু রবি যে পুরো সিস্টেম শেষ করে ফেলেছে সেটা অরণি বুঝতে পারেনি। রবি অরণির সাথে একটু চালাকি করেছে। অরণিকে যে সিস্টেমে কোড বসাতে বলল সেটা অন্য সিস্টেম, আর রবি যেটা করেছে সেটা আলাদা। মানে রবি নিজের সিস্টেম একান্তই নিজের করেছে। যেখানে নিজের পাকেও অল্প সময়ের জন্য বিশ্বাস করা যায় না, সেখানে এত বড় একটা সিস্টেমকে অরণিকে দিয়ে করানো একান্তই বোকামি। অরণি এখনও এতটা এক্সপার্ট হয়নি যে সিস্টেম বানাতে যাবে। রবি অরণিকে বল, কি হলো তোমার, এখন শেষ হয়নি? আর একটু বাকি আছে। তুমি উঠে গেছো কেন? আমার তো শেষ। শেষ মানে? তুমি আর আমি তো একটা কাজই করছি। দেখো, তুমি এখনো বলতে গেলে নতুন, এত কিছু তুমি বোঝো না। তাই আমি তোমাকে একটা সিস্টেম বানাতে দিলাম, আর আমি আলাদা একটা সিস্টেম বানালাম। আর দেখো, তুমি এটাই ধরতে পারোনি। যেখানে এটা ধরতে পারোনি সেখানে এত বড় একটা কাজ কিভাবে করবে তুমি? ধোকা দিছো তুমি আমারে। অরণি এই বলে চেয়ার থেকে উঠে রবির বুকে কিল মারতে শুরু করলো। রবি থামানোর চেষ্টা করছে, কিন্তু অরণি মেরেই যাচ্ছে। রবি অরণিকে কোনোভাবে থামাতে পারছে না। তাই এবার রবি অরণিকে নিজের বুকের সাথে চেপে ধরলো। অরণি এবার কিছুটা শান্ত হলো, রবির বুকে মাথা ঠেকালো। রবির হার্টবিট অরণি শুনতে পাচ্ছে। অরণি আচমকা রবির বুকে চুমু খেলো। রবি অরণির কপালে চুমু দিয়ে অরণিকে কোলে তুলে নিয়ে 4 পা হেঁটে বিছানায় শুয়ে দিল। বাকিটা ইতিহাস। সকালে দুজনে গোসল করে নিল। বাকিটা রবি নিজের ফোন হাতে নিয়ে দেখে রাশেদ 2টা কল দিয়েছে। রবি কল করলো রাশেদকে। রাশেদ কল ধরতে রবি কিছু বলতে যাবে, তার আগে রাশেদ বলল, কাল ডার্ক সাইডে কেউ ভাইরাস দিয়ে আমাদের একটা সাইট স্লো করে দিয়েছে। আমি তখন কাজ করছিলাম তো বুঝতে পারলাম। কি বলিস, কখন হলো এটা? রাত 3টা নাগাদ। ওকে, আমি দেখছি বিষয়টি। রবি ফোন কেটে দিল। সকালে নাস্তা করে আবারও কম্পিউটারের সামনে বসে পড়ল। ডার্ক সাইটেগুলোতে দেখে নতুন কোনো হ্যাকারের ভাইরাস ছেড়েছে। রবি দেরি না করে ওই হ্যাকারকে খুঁজে নিল। যদিও একটু সময় নিয়ে খোঁজা লাগলো, কিন্তু তা আর কত। রবি নতুন হ্যাকারের কম্পিউটার থেকে শুরু করে সাইট চেক করে দেখছি যদি বিপজ্জনক বা লাভজনক কিছু পায়। কিছু সময় খুঁজে তেমন কিছু না পেয়ে সব সাইট নষ্ট করে দিল, আর কম্পিউটারে ভাইরাস দিয়ে সব কিছু নষ্ট করে দিল। রবি কেউ চায় না কেউ তার সাথে টক্কর দিতে পারুক। কাজ শেষ করতে করতে প্রায় 11টা বেজে গেল। রবি নিজের ফোনটা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল। যদি অসময়ে কোথাও যায় না, কিন্তু আর সারাদিন ঘরে বন্দি হয়ে থাকতে আর কত ভালো লাগে। রবি একটা বিষয় লক্ষ্য করলো, কেউ তাকে আজও কয়েকটা দিন ধরে ফলো করছে। রবি রাশেদকে বিষয়টি
বললে রাশেদ ওই লোকের উপর নজর রাখা শুরু করলো। এইভাবে চললো আরও 3 মাস। আজ রবি বাসায় ফিরে দেখে সবাই মুখ কালো করে আছে। মায়ের চোখে পানি, আব্বু হয়তো কেঁদেছে, চোখ ফোলা ফোলা। অরণিও কেঁদেছে, সেটা বোঝাই যাচ্ছে। রবি তাড়াতাড়ি তাদের সামনে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। কেউ কোনো কথা বলছে না। মাঝখান থেকে আপু বলে উঠল, হ্যাপিকে কেউ কিডন্যাপ করেছে স্কুল থেকে আসার পথে। কে? ওকে কেন কিডন্যাপ করবে কেউ? তোর জন্য করেছে। আমার জন্য মানে? কয়েকদিন আগে তুই কারো হ্যাকিং সাইট আরও কি সাইট যেন নষ্ট করে দিয়েছিস, আর ওই সাইটগুলো কতগুলো তুই নিজে করে রেখেছিস, তাই তারা ফোন দিয়ে বলল ওই সাইটগুলো ফিরিয়ে দিতে। কি বলো এসব? তারা কিভাবে জানলো হ্যাপি আমার বোন? আমি কি জানি? তারা কি চুপ করে বসে থাকবে? চুপ থাকবো না, কিন্তু তারা তো আমাকে ডার্ক সাইডে খোঁজার কথা, আমার ক্ষতি করতে চাইলেও সেখানে করার কথা। তাহলে তারা কিভাবে আমার বাসার ঠিকানা পেল? কে বা দিল? রবি কথা বলতে বলতে অরণ্যের পাশে থাকা চেয়ারে বসে যায়। কি হচ্ছে এসব বুঝতে পারছে না। কয়েকদিন আগে তাকে সহ রাশেদ মাহমুদকে একসাথে কিডন্যাপ করলো, আটকে রাখতে পারেনি। আজ আবার ছোট বোনটাকে কেউ আবার ফলো করছে কয়েকদিন ধরে। হচ্ছেটা কি? কিভাবে তারা জানছে আমার গতিবিধি? কিভাবে? রবি চোখ বন্ধ করে 10 দিন ধরে কোথায় কি হয়েছে ভাবতে শুরু করলো। 1 ঘন্টা মতো পরে চোখ খুললো। রবি এখন কিছু বুঝতে পারছে না। অনেকদিন ধরে কেউ তাকে ফলো করছে, তবে নির্দিষ্ট কেউ না, পাল্লা বদল করে ফলো করছে যাতে সন্দেহ না করে। কেউ পার্কে, কেউ বাজারে, কেউ বাসার কাছে ফলো করে যাচ্ছে। সবার মধ্যে একটা কমন জিনিস, সেটা হলো সবাই কালো চশমা পরে, যাতে বুঝতে না পারে কাকে ফলো করছে। রবি এখন বুঝতে পারলো তার বাসায় কেউ কিছু রেখে গেছে, নয়তো পরিবারের কেউ তার পেছনে লেগেছে। রবি খুব ভালো করেই বুঝতে পারছে যদি বাসার কেউ খারাপ চায় তাই সেটা কে হতে পারে। রবি আপুর থেকে কিডন্যাপারের ফোন নাম্বার নিল। রবি গিয়ে কম্পিউটারে বসে বলল, নাম্বারটার লোকেশান বের করার চেষ্টা করলো, কিন্তু না, নাম্বারটার লোকেশান নাই। রবি বুঝতে বাকি নেই খুব বড় কোনো প্ল্যান করছে তারা। রবিও এখন নিজের মতো করে প্ল্যান করবে কিডন্যাপারদের ধরতে। রবি আপু আর অরণির ফোন, বাসার ফোন সবগুলো একসঙ্গে ফরওয়ার্ড করে নিজের নাম্বারে করে নেয়। আর ফোনে এমন একটা সিস্টেম করে দেয় যাতে কারোর কল আসার সাথে সাথে যেন তার লোকেশান বের হয়ে যায়। রবি রাশেদকে ফোন দিয়ে দেখা করতে বলল, আর মাহমুদকে কম্পিউটারের সামনে বসতে বলল, আর দুজনকেই হ্যাপির কিডন্যাপের কথা বলল। রবি বিকাল হতেই নিজের ফোনটা নিয়ে পার্কে গেল। রাশেদ আগে থেকেই বসেছিল। রবি যেতে রাশেদ দাঁড়িয়ে গেল। রবি রাশেদকে জিজ্ঞাসা করলো কেউ তাকে ফলো করছে নাকি। না, এতদিন যারা ফলো করছে তাদের কেউ আজ নেই। আমিও দেখছি সেটা, কিন্তু এখন হ্যাপিকে কিভাবে খোঁজ পাবো বলো? সাইটগুলো ফিরিয়ে দে, তাহলে হয়তো পাবি। পাগল হয়ে গেছিস নাকি? এই সাইটগুলো ফিরিয়ে দিল আর কতজনের প্রাণ যাবে বুঝতে পারছিস? তাহলে কি করবি এখন? একটা কাজ করতে পারি। কি সেটা? আমরা যার কম্পিউটার আর সাইট নষ্ট করলাম তার বাসার লোকেশন আমার কাছে আছে। আমার মনে হয় তার কাছে গেলে আমরা কিডন্যাপারকে পাবো। যদি না পাস তাহলে সময়ের সাথে হ্যাপির জীবনও নষ্ট হতে পারে। আচ্ছা, একটা কাজ কর, গুপ্তচরদের খবর লাগা, তাদের সবাইকে হ্যাপির ছবি পাঠিয়ে দে, আর বল তাদের ছবির মেয়েটা কোথায় জানতে পারলে কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিতে বল। এসবে তো অনেক সময় লাগবে। ওই শোন, বোন হয় আমার এত সময় নাই, যা বলছে 8 ঘন্টার মধ্যে হওয়া চাই, ততক্ষণে আমি আসছি। রবি এই বলে উঠে যেতেই রাশেদ বলল, কই যাবি এখন? ভিকটিমের কাছে। ওর ফোন থেকে ভিডিও পাইছি, সেটা দিয়ে ওর সাথে কথা বলবো। আর যদি সোজা আঙ্গুলের কাজ না হয় তাহলে তো। রবির আর বলার দরকার পড়েনি, কারণ রাশেদ ভালো করেই জানে বোনের জন্য রবি কি করতে পারে। রাশেদ ঠায় দাঁড়িয়ে আছে দেখে রবি বলল, কি হলো, যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। রাশেদ চলে গেল। রবি বাসায় গিয়ে অনেক দিন পর প্রিয় বাইকটায় বের করলো। অরণি জানতোই না রবির বাইক আছে। রবি নিজের মতো করে রেডি হয়ে নিল, প্রয়োজনীয় সব জিনিস নিল, ভিকটিমের লোকেশনের দিকে চলতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টার পথ রবি 10 মিনিটে পাড়ি দিল। ভিকটিমের বাসায় পৌঁছে গিয়ে নিজের ফোন থেকে মাহমুদকে একটা মেসেজ দিল। তারপর গেল রবি ভিকটিমের বাসার গেটে। দারোয়ান আটকে দিল। রবি বলল ভিকটিমের নাম জানে না, ডার্ক সাইডে যে নামগুলো থাকে সেগুলো ফেক হয়। তাই রবি দারোয়ানকে একটা ছবি দেখে জিজ্ঞাসা করলো, এর নাম কি? আমি ওর কাছে যাচ্ছি। স্যারের নাম জানেন না? কিভাবে যাবেন স্যারের কাছে? দেখুন, উনি আমাকে আসতে বলেছে। রবি আর কিছু বলার আগেই মাহমুদ ফোন দিল। রবি ফোনটা ধরে ভিকটিমের নাম জেনে গেল। রবির কাছে এত সময় ছিল না যে তার নাম কি জানার পেছনে সময় দিবে, তাই
তাই মাহমুদকে মেসেজ দিয়ে রবির লোকেশনের সামনের বাড়ির সবার নাম জেনে নিল, সাথে আড়ালে থাকা লোকজনকেও সচেতন করে রাখলো। রবি দারোয়ানকে নাম বললে ভেতরে নিয়ে গেল। তারা নাকি দোতলায় থাকে। রবি দেরি না করে দোতলায় গেল। রবির পাশে একজনকে পেয়ে জিজ্ঞাসা করলো ওর বাসা কোনটা। ভাড়া বাসায় আছে, তাই একটু কষ্ট হচ্ছে। রবি তার বাসা কোনটা জেনে নিয়ে দিল কলিং বেলে চাপ। একটু পরে যেই না দরজা খুলল, রবি সেই মানুষটাকে দেখে অবাক। সে আর কেউ নয়, সে জান্নাত, যে ভারত আর চীনের এজেন্ট। রবি তাকে আগে থেকেই চিনত। এই দুই দেশের জন্য একসাথে কাজ করলে ডাবল এজেন্টকে এখানে দেখে রবি অবাক হয়ে গেল। যদিও রবির মুখে মাস্ক থাকায় জান্নাত রবিকে চিনতে পারেনি। রবি ভিকটিম নিশাদের ছবি দেখে জিজ্ঞাসা করলো সে বাসায় আছে নাকি। জান্নাত বলল রবিকে ভেতরে যেতে বলল। রবি গিয়ে সোফায় বসলো। তখন নিশাদ আসেনি। ডার্ক সাইডে নিশাদের নাম ছিল তামজিদ, কিন্তু প্রকৃত নাম নিশাদ। রবি অপেক্ষা করছে সে আসার জন্য। একটু পর আসলো। রবি নিজের মাস্ক খুলল। জান্নাত হঠাৎ খেয়াল করতেই চমকে উঠল। যখনই জান্নাত কিছু বলতে যাবে তার আগে রবি কিছু ইশারা করলো। এটা হয়তো জান্নাতের জন্য একটা বড়সড় হুমকি ছিল। রবি নিশাদকে বলল, ভাই একটা ভুল হয়ে গেছে। কে তুমি আর কি ভুল করছো? ভাই আমি ছোট একজন হ্যাকার। কয়েকদিন আগে কতগুলো হ্যাকার আমাকে সহ নিয়ে আপনার কিছু সাইট হ্যাক করেছে, আর তারা সেখানে দেখিয়েছে আমি একা এসব করেছি। ভাই আপনার লোকেরা আমার ছোট্ট বোনকে তুলে নিয়ে গেছে। ভাই আমি ভুল করেছি ওই হ্যাকারদের সাথে কাজ করে। আপনার ভিডিও আমার কাছে আছে, আমি ভিডিওটা আপনাকে দিয়ে দেবো। আপনি শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ভাই। রবি কথাগুলো এমনভাবে বলল যেন রবির কোনো ক্ষমতাই নাই। একদম অন্য সাদাসিধা 10টা মানুষের মতো কথাগুলো শুনে নিশাদ হেসে উঠল। পাশ থেকে জান্নাতও বলে উঠল, কিসের ভিডিও? জান্নাতকে নিশাদ অন্য রুমে যেতে বললে সে চলে যায়। নিশাদ রবিকে বলল, কিরে তুই আমাকে বোকা মনে করছিস? এসব তুই করেছিস, তোর বোনকে আর তুই পাবি না। দেখেন ভাই, আপনার ঝামেলা আমার সাথে, আমার বোনকে ছেড়ে দেন। আমি জানি না তোর বোন কোথায়। একটু আগে বললে পাবো না, এখন বলছেন জানেন না? জানি, বলবো না। আমার সব এখন আমাকে দিয়ে যাবি এখান থেকে, না হয় তুই বের হতে পারবি না। আর শেষবার মতো বলছে আমার বোন কোথায় বলেন। রবির কথা বলতে দেরি, কিন্তু নিশাদ রবির কলার ধরতে দেরি করেনি। রবিও তারপরে নিজেকে শান্ত রেখে জিজ্ঞাসা করলো তার বোন কোথায়, কিন্তু নিশাদ বলে না। রবির মাথা গরম হতেই দেরি করেনি লাথি মারতে। এক লাথিতেই নিশাদ সোফা থেকে উল্টে পড়ে দেওয়ালে লেগে গেল। পাশের রুম থেকে জান্নাত দৌড়ে আসলো। জান্নাত কখনো রবির ভয়ঙ্কর রূপ দেখেনি, আজ দেখতে চলেছে। রবি সোফা থেকে উঠে নিশাদের কলার ধরে উঠিয়ে কয়েকটা ঘুষি বসিয়ে দিল। এগুলো কোনো সাধারণ ঘুষি ছিল না, বক্সিংয়ের সবচেয়ে শক্ত ঘুষি ছিল। এই ঘুষি কাউকে 5 থেকে 7টা মারলে সে মারা যাবে। রবি 3টা ঘুষি মারার পর যখন আবারও মারতে যাবে, জান্নাত পেছন থেকে ফুলদানি দিয়ে রবির মাথায় বাড়ি মারল। রবির মাথায় ফুলদানি আর আঘাতে তেমন কিছু হয়নি। রবি যখন পেছনের হামলাকারীকে আঘাত করবে, জান্নাতকে পেছনে দেখে নিজেকে কন্ট্রোল করলো। মেয়েদের গায়ে রবি হাত তোলে না, আর যদি কেউ বারবার ঝামেলা করে তাহলে সোজা তাকে উপরে পাঠিয়ে দেয়। জান্নাতকে দেখে নিশাদের কলার ধরে আবারও মারতে যাবে। জান্নাত আবারও হামলা করে বসল। রবি তৃতীয় সুযোগ না দিয়ে কোমরে থাকা পিস্তল বের করে জান্নাতের কপালের মাঝখানে শুট করে দিল। নিশাদ এবার ভীষণ ভয় পেয়ে গেল। নিশাদ পালাতে চাইলে রবি তার পায়ে শুট করে। রক্ত মাখা পায়ে সে নিচে বসে যায়। রবি আবারও তাকে তুলে এনে সোফায় বসায় আর জিজ্ঞেস করে তার বোন কোথায়। বলবো না, আর তোর বোনকে মেরে ফেলেছি আমি, তোর বোনকে বাঁচতে দিব না। ওটা তোর বোন? হ্যাঁ, জান্নাত আমার বোন। ওটা তোর বোনটা, তোর বোনকে মেরে ফেলে এই মেয়ে তোর বোনের জায়গা নিয়েছে। কি বলছিস এসব? যা শুনেছিস সেটাই ঠিক। এই মেয়ে তোর বোনকে মেরে ফেলেছে, আমি তাকে মেরেছি। তোর লাভই করেছি রে। এখন আমার বোনকে ছেড়ে দে। আমি বিশ্বাস করি না ও আমার বোন না। সেটা শোন, তোর বোন কানাডায় গেছে পড়াশোনা করতে, কিন্তু এই মেয়ে তোর বোনের ভালো ফ্রেন্ড ছিল, সব কিছু জানতো তোর ব্যাপারে। এই মেয়ে এজেন্ট আর তোর বোন ছিল কোনো সিঙ্গার। আর তোকে এত বোঝানোর মতো সময় নেই। বল আমার বোন কোথায়, নয়তো তোকে এখানে মেরে দেবে। আমি জানি তুই আমাকে এমনিতেও বাঁচতে দিবি না। আমি যখন বাঁচবো না, তোর বোনকেও বাঁচতে দিব না, আর অন্য কাউকেও বাঁচতে দেবো না। রবি বুঝতে পারলো সোজা আঙুলে ঘি উঠবে না। রবি এমন একটা ঘুষি মারল যাতে নিশাদ অজ্ঞান হয়ে যায়। নিশাদ জ্ঞান হারালে রবি তাকে ওই সোফায় ভালো করে বেঁধে নেয়। তারই বাসা থেকে লবণ মরিচ খুঁজে বের করে নিশাদের মুখে প্লাস্টার লাগিয়ে দেয় যাতে চিৎকার না করতে পারে। ইলেকট্রনিক শক দিতেও সব রেডি করে। সোফার
সাথে সেট করা টেবিল থেকে পানি নিয়ে নিশাদের জ্ঞান ফেরায়। নিজেকে বন্দি অবস্থায় দেখে নিশাদ আরও ভয় পেয়ে যায়। তার থেকে বেশি ভয় পেল সামনে থাকা মানুষটাকে দেখে। সে আর আগের মতো নেই, রবি নেই। সে এখন আর্কের পোশাক পরে বসে আছে। রবিকে এই অবস্থায় দেখবে নিশাদ কখনো ভাবেনি। মুখে প্লাস্টার থাকায় নিশাদ চাইলেও কিছু বলতে পারছে না। রবি একটা চাকু বের করে নিশাদের হাতে কলম দিয়ে লেখার মতো কিছু একটা লিখেছে, আর নিশাদ ব্যথায় চিৎকার করছে, কিন্তু তার এই চিৎকার বাইরে আসছে না। রবি এবার লবণ মরিচ দিয়ে একসাথে মিশিয়ে ওইটা হাতের কাটা অংশগুলোতে লাগিয়ে দিল। রবির এমন হিংস্রতা যেন নিশাদের কষ্ট আরও কয়েক গুণ বাড়িয়ে তুলল। প্রায় আরও 10 মিনিট এমন কষ্ট দিয়ে যখন শক দিতে যাবে তার আগেই নিশাদ অজ্ঞান হয়ে গেল। রবি দেরি না করে আবারও তার জ্ঞান ফেরালো। আজ নিশাদের সব করা পাপের কথা মনে পড়ছে। কত মেয়ের জীবন কেটে নিয়েছে ব্ল্যাকমেল করে, কতজনকে বিছানায় নিয়েছে, কত মানুষের টাকা লুট করেছে। আজ সব তারা একে একে মনে পড়েছে। কথায় আছে না, মৃত্যুর আগে সব পাপের কথা মনে পড়ে, তাই ভয়ে মানুষ কাতর হয়ে বাকি সব কিছু সাময়িক সময়ের জন্য ভুলে যায়। আজ নিশাদেরও তাই হচ্ছে। রবি শক দিতে যাওয়ার আগে নিশাদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি আসতে শুরু করলো। এবার হয়তো সে বলবে রবি যা জানতে চাইবে। রবি তার মুখের প্লাস্টার খুলে দিল। বল আমার বোন কোথায়? আর কে? ভালো করে কথা বলতে পারছে না নিশাদ, কিন্তু কষ্ট হলেও আর কে বলে যাচ্ছে। অবশেষে নিশাদ মুখ খুলল, বলে দিল হ্যাপি কোথায়। নিশাদ এই পর্যন্ত অনেক খারাপ কাজ করেছে, সব কিছুর জন্য তাকে শাস্তি দেওয়া দরকার। নিশাদকে একটা ব্যাগে ভরে সোজা রবি বাইকে ছড়িয়ে রাশেদের একটা বাসায় নিয়ে আসলো। না, এটা রাশেদের থাকার বাসা নয়। যত অপরাধী আছে সবাইকে এখানে এনেই তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। রবি নিশাদকে একটা রুমে রেখে হ্যাপির লোকেশনের দিকে যাচ্ছে। রাশেদকেও এই লোকেশনে দিয়ে দিয়েছে। দুজন একসাথে মিশনে যাবে। আর তৃতীয় ব্যক্তি মাহমুদ কম্পিউটারের সামনে বসে রবির লোকেশনের চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরা হ্যাক করে কোথায় কি আছে বলছে। রবি আর রাশেদ দুজনেই মাহমুদের সাথে কানেক্টেড আছে। মাহমুদ যা বলবে দুজনে একসাথে তাই শুনতে পাবে। রবি আর রাশেদ নিজেদের পিস্তল বের করে লোকেশনের পাশে দাঁড়িয়ে আছে। অবশ্য এখনো কোনো পোলাপাইন আসেনি এখানে। দুজন একা আছে, কিন্তু অদৃশ্যভাবে কিছু পোলাপাইন স্নাইপার নিয়ে আসছে, সেটা রবি আর রাশেদ ভালো করেই জানে। একটু ইশারায় তাদের কাজে লাগিয়ে দিতেই যথেষ্ট। রবি পুরনো বিল্ডিংয়ের সামনে গিয়ে দেখে দুজন হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। দেরি না করে রবি আর রাশেদ তাদের শ্যুট করে গেট একটু করে খুলে দেখে ভেতরের দরজার কাছে আরও 2 জন। বিল্ডিংয়ের উপরে পাহারা দিচ্ছে 3 জন, আর বিল্ডিংয়ের ভেতরে অনেকেই পায়চারি করছে। এদের কাউকে মারলে বাকিরা দেখবে গোলাগুলি শুরু হয়ে যাবে। ভেতরে থাকা হ্যাপির ক্ষতি হতে পারে, নিজের বোনের ক্ষতি হয় এমন কিছু রবি করতে পারে না। রবি মাহমুদকে বলল স্নাইপার দিয়ে রবির যে লোকগুলো আছে তাদের টার্গেট ঠিক করে দিতে। রবি বলে দিল বাইরে আর ছাদে যারা একসাথে আছে সবাইকে একসাথে মারতে হবে। ছাদে যারা আছে তাদের রবির লোকেরা মারবে, আর সামনে যে 2 জন আছে তাদের রবি আর রাশেদ মেরে দিবে। সাথে ভেতরে যারা পাইচারি করছে তারা কাউকেই পড়ে যেতে দেখলে ভেতরে বসে থাকবে না, তারাও তখন বাইরে চলে আসবে। আর বাইরে কেউ আসলে সে যেন ভেতরে ফিরতে না। স্নাইপারের বুলেট যেন তাদের শরীর ফুটো করে দেয়। যে প্ল্যান সেই কাজ। সবাই নিজেদের টার্গেট ঠিক করলো। মাহমুদ সময় গুনছে। যখনই সময় গণনা শেষ হলো সাথে সাথেই সবাই একসাথে শ্যুট করলো। সবাই একই সাথে পড়ে গেছে। একটু জোরে শব্দ হলো। ভেতরে পায়চারি করা লোকগুলো থেকে 2 জন বাইরে আসলো। রবি আর রাশেদ ততক্ষণে দরজার দুপাশে চলে গিয়েছে। 2 জনকে বাইরে আসতে দেখতে পেয়ে সাথে সাথে 2 জনের মুখ চেপে ধরে ঘাড় মোটকে দিল। আস্তে করে 2 জনকে মাটিতে বসিয়ে দিল। ভেতরে মাত্র 3 জনকে দেখা যাচ্ছে, তাছাড়া আরও ভেতরে থাকতে পারে বলে মনে হচ্ছে রবির। তাই মাহমুদকে বলল পেছনের অবস্থা কেমন দেখতে। মাহমুদ জানালো বাইরেও 3 জন আছে, পেছনের দরজার পাশে 1 জন আছে, আর ভেতরে আছে 5 থেকে 7 জন মতো। রবি আর রাশেদ সামনের দিকে না গিয়ে পেছনের দিকে গেল। পেছনের দিকে বাইরে থাকা 2 জনকে মেরে দিল। দরজায় থাকা লোকটাও বাইরে আসতেই শ্যুট করে দিল। কিন্তু সমস্যা একটা হয়ে গেল। ভেতর থেকে একজন রাশেদকে দেখে ফেললো আর রাশেদকে লক্ষ্য করে গুলি করলো। ভাগ্যিস বুলেটটা গিয়ে গাছে লেগেছে। ভেতরে বুঝতেই যখন পেরেছে তখন বাইরে থেকে লাভ নেই। যতই ঝুঁকি থাকুক না কেন ভেতরে যাওয়া দরকার। রবি দেরি না করে ভেতরে চলে গেল। সামনে থাকা 2 জনকে শ্যুট করে দিল। যখনই রবি আরেকজনকে শ্যুট করতে যাবে তখন রাশেদ রবিকে ধাক্কা দিল। বুলেটটা গিয়ে দেওয়ালে লাগলো। রবি যাকে শ্যুট করতে চাইলো সে নিজের লোকেদের 2 জনকে মেরে দিল। রাশেদ আরেকজনকে শ্যুট করে দিল। ভেতরে এখন পিস্তল নিয়ে 3 জন দাঁড়িয়ে আছে। রবি রাশেদ ছাড়া আর যে 3য় জন আছে সে আর কেউ নয়, রাশেদেরই একজন। রবি রাশেদের ধাক্কা দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছিল, তাই আর কিছু বলেনি। সোজা রাশেদ লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করলো হ্যাপি কোথায়। ভাই আপনি যে ছবিটা দিয়েছেন সে মেয়েটি এখানে নেই। নাই মানে কোথায় সে? ভাই আমি বলছি আপনি শান্ত হন।
রবির মাথা এমনিতেই গরম আছে, তার উপর এমন শান্ত হওয়ার কথা যেন আরও মাথা গরম খারাপ করে দিচ্ছে। রবি চিৎকার করে বলল, বল আমার বোন কোথায়? ভাই এখানে আপনার বোন নাই, তবে এখানে আরো অনেকেই আছে। অনেকে আছে মানে? ও তো শুধু হ্যাপিকে কিডন্যাপ করেছে। না ভাই, অনেক মেয়েকে কিডন্যাপ করেছে। অলরেডি এখানে 20 জন আছে। অন্য আরও একটা জায়গা আছে, ওখানে আরও 30 জনের মতো থাকবে। আর আজকে সন্ধ্যায় 7টার একটা প্লেন যাবে সব কিডন্যাপ করার মেয়েদের নিয়ে, তাদের দুবাইয়ের পাচার করে দেবে। কি পাচার করবে? না, এটা কোনোভাবে হতে যাওয়া যাবে না। বল তাদের দ্বিতীয় জায়গা কোথায়? এখান থেকে প্রায় 30 মিনিট দূরে। কোথায় চল এখন? এখানে থাকা মেয়েদের কি করব? এক কাজ কর, তুই এদের নিয়ে ফিরে যা। তুই আমি যাচ্ছি দ্বিতীয় জায়গায়। না, তুই একসাথে যেতে পারবি না, আমিও যাব। রবি জানে রাশেদ তাকে একা যেতে দিবে না, তাই রবি সহ সেখানে থাকা সব মেয়েদের বদ্ধরুম থেকে বের করে আনলো। যখন দরজার বাইরে এসে দাঁড়ালো, হঠাৎ সামনে বিল্ডিংয়ের কেউ শ্যুট করলো। লক্ষ্যটা হয়তো রবি কিংবা রাশেদের দিকে ছিল। বুলেটটা এসে রবির পাশে থাকা একটা মেয়ের হাতে লেগেছে। বুলেটটা হাত ভেদ করে বেরিয়ে গেছে। রবি নিশ্চিত হয়ে গেল এই বুলেটটা কোনো স্নাইপার থেকে বের হয়েছে। রবির সামনে তাকাতেই দেখে সামনের বিল্ডিংয়ের 3য় তলা থেকে একটা লোক স্নাইপার নিয়ে নিচে পড়ে যাচ্ছে। না, সে নিজে থেকে পড়ছে না, পাশাপাশি রবির অদৃশ্য স্নাইপারধারীরা তাকে শ্যুট করেছে। নিচে পড়ে থাকতে দেখে বুকের 6টা বুলেট। রবির সাথে থাকা রাশেদের লোকটাকে জিজ্ঞাসা করলো স্নাইপারধারীটিকে, নিশাতের লোক, খুব স্পেশাল, শ্যুট করাতে। আচ্ছা চলো, তাড়াতাড়ি দ্বিতীয় জায়গায় যেতে হবে। চলেন ভাই। নাম কি তোমার? দুর্জয়। রবি, রাশেদ, দুর্জয় 3 জন মেয়েগুলোকে নিয়ে একটা গাড়িতে উঠলো। রবি ফোন দিয়ে তার কিছু লোককে আসতে বলল। একটু পর তারা গাড়ি নিয়ে চলে আসলো। মেয়েগুলোকে রবি নিজেদের লোকেদের কাছে দিয়ে বলল রবির কোনো গোডাউনে নিয়ে যেতে। রবি, রাশেদ আর দুর্জয় চলল হ্যাপিকে আনতে। আগের মতো গিয়ে দেখে সেখানেও অনেকগুলো লোক পাহারা দিচ্ছে। দুর্জয়কে ভেতরের লোকগুলো চেনে, সবাই জানে দুর্জয় তাদেরই লোক। রবি দুর্জয়কে ভেতরে পাঠিয়ে দিল, সাথে বলল যেন ভেতরে থাকা মেয়েগুলোর কারো ক্ষতি না হয়। দুর্জয় ভেতরে চলে গেল। ভেতরে কি হচ্ছে সব রবি শুনতে পাচ্ছে। দুর্জয় রবির সাথে ফোনে কানেক্টেড। আগের মতোই রবি আর রাশেদ বাইরে থেকে লোকদের শ্যুট করে দিল। ভেতরে যেতে যেতে রবি আর রাশেদকে লক্ষ্য করে ভেতরের লোকগুলো পিস্তল ধরে। পেছন থেকে দুর্জয় তাদের শ্যুট করে ভেতরে থাকা সব মেয়ে চিৎকার করতে শুরু করলো। রবিকে দেখে হ্যাপি দৌড়ে এলো। সবার সাথে হ্যাপিও কাঁদছে। না, এই কান্না ভয়, তার ভাইকে দেখে সুখের কান্না। রবিকে দেখে দৌড়ে হ্যাপি জড়িয়ে ধরলো, কেঁদে কেঁদে বলছে, এত দেরি করলি কেন? জানো ওরা কত খারাপ? যারা চিৎকার করতে চেয়েছে তাদের মেরেছেও। আর কাউকে ভয় পেতে হবে না, আমি আছি তো। ভাইয়া, এখানে আরো একটা লোক ছিল, সে এখানে নেই। আর একটু আগে একটা গাড়িতে করে অনেকজনকে কোথাও নিয়ে গেছে। নিয়ে গেছে? তারা অনেক কান্না করছিল, সবার মুখ বেঁধে দিয়েছিল। আচ্ছা, আমি দেখছি তারা কোথায় যেতে পারে। রবি সবাইকে বের করে একটা গাড়িতে তুলে দিল। সবাইকে ঠিক আগের মতো রবির দেওয়া ঠিকানায় নিয়ে গেল, হ্যাপি সহ সবাই যেখানে। আর রবি, রাশেদ, দুর্জয়ের জন্য অন্য একটা গাড়িতে করে বের হলো। যাদের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের ফেরাতে হবে। দুর্জয় জানে পাচার করার জন্য গাড়িটি কোথায় যাবে। রবি মাহমুদকে ফোন দিয়ে হেলিকপ্টার রেডি করতে বলল। যদি সত্যি প্ল্যান করে পাচার করা হয় তাহলে ফাইটার জেটও লাগবে, তাই সেটা রেডি করতে বলল। রবির কাছে হেলিকপ্টার আছে, ফাইটার জেটের কোনো দরকার হয় না। তাও আত্মরক্ষা, শত্রু দমনের জন্য 2টা ফাইটার জেট কিনেছিল। আজ হয়তো সেগুলো কাজে আসবে। রবি যে একধারে মাফিয়া, হ্যাকার আর সিক্রেট এজেন্ট সেটা 3 জন মানুষ জানে, আবু, রাশেদ, মাহমুদ। ওরা ছাড়া আর কেউ জানে না রবির এত কিছু। রবি, রাশেদ আর দুর্জয় 3 জন চলল বাকি মেয়েদের উদ্ধারে। একটু পর গিয়ে তারা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল, কিন্তু সেখানে কয়েকজন পাহারাদার ছাড়া কেউ নেই। তাদের থেকে দুর্জয় জানতে পারলো মাত্রই 5 থেকে 7 মিনিট আগে মেয়েগুলোকে নিয়ে বের হলো। তাদের প্লেনে নয়, সাগর পথে বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে। রবি বুঝতে পারলো অনেক দেরি হয়ে গেছে। দুর্জয় কলে ছিল, রবি বোটে গেছে এমন কারো নাম্বার দিতে। দুর্জয় নাম্বার নিয়ে বাইরে এসে রবিকে দিল। রবি নিজের ফোনে বের করে লোকেশন ট্র্যাক করলো। মাহমুদকে জানালো 2টা হেলিকপ্টারের কথা, 5 মিনিট লাগবে হেলিকপ্টার 2টে বোটের লোকেশন পৌঁছতে। রবি, রাশেদ আর দুর্জয় আর একটা ছোট্ট শিপে করে লোকেশনের দিকে যাচ্ছে। কিছুটা আগে বোট ছেড়ে দিয়েছে, তাই সাগরের অনেকটা পথ চলে গেল।
রবি, রাশেদ, দুর্জয় গিয়ে যখনই লোকেশনে গেল, সাথে সাথে উপরে 2টা হেলিকপ্টার চলে এলো। ছোট শিপে রবি, রাশেদ আর দুর্জয় আছে, তাই তারা শ্যুট করতে পারছে না। রবির সাথে হেলিকপ্টার থেকে কথা হলো, কাজটা মাহমুদ করেছে ফোনে কানেক্টেড করে দিয়ে। রবি শ্যুট করতে বলাতেই হেলিকপ্টার বোটের উপরে যারা আছে তাদের শ্যুট করে দিল। বোটের ভেতরে যারা ছিল তারা উপরে চলে এলো। হেলিকপ্টারে শ্যুট করতে চাইলে তারা রবি আর রাশেদ ততক্ষণে বোটে উঠে যায়, আর তারা বাকি লোকেদের একসাথে শ্যুট করে, সবাইকে শ্যুট করে ফেলে রাখে। বোটের ভেতরে গিয়ে দেখে 2জন বসে আছে, তাদের হাতেও অবশ্য পিস্তল আছে, কিন্তু তারা আত্মসমর্পণ করেছে। দুর্জয় তাদের দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। রবি বোটের চালকের মাথায় গিয়ে পিস্তল ধরল আর বোট ফিরিয়ে আনতে বাধ্য করলো। বোট পুনরায় ফিরিয়ে এনে সেখানে থাকা সব মেয়েদের নিয়ে রবির দেওয়া নির্দিষ্ট স্থানে পৌঁছে দিল। সবাই যেখানে আগে থেকে আছে। কিডন্যাপিংয়ের সাথে যারা যারা জড়িত সবাই রাশেদের মাধ্যমে পাঠিয়ে দিল রাশেদ গোডাউনে, যেখানে তাদের বস নিষাদও আছে। রবি আর দুর্জয় মেয়েদের নিয়ে আসলো। সব মেয়েরাই একসাথে একটা বিল্ডিং অবস্থান করেছে এখন। রবি চায় সবাইকে নিজের বাসায় ফিরিয়ে দিতে, পুলিশের হাতে দিতে গেলে অনেক ঝামেলা হবে, তাই রবি সব মেয়েদের কাছ থেকে তাদের বাসার ঠিকানা আর ফোন নাম্বার নিল। কাজ করতে করতে কখন যে রাত হয়ে গেছে বুঝতে পারেনি। রাতের বেলা মেয়েগুলোকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না, তাই মনে করে রবি সবাইকে বলল, শোনো মেয়েরা, তোমরা এখন আর ভয় পেও না। এই রাতে তোমাদের সবাইকে একসাথে বাসায় ফিরিয়ে দেওয়া সম্ভব না, তবে হ্যাঁ, কাল সকাল হতে তোমাদের সবাইকে বাসায় পৌঁছে দেব। আবারও বলছি, ভয় পাবে না। তোমাদের সবাইকে দুবাইয়ে পাচার করে দিচ্ছিল, কিন্তু আমি আর আমার টিম তোমাদের বাঁচিয়েছি তাদের হাত থেকে। এখানে যে লোকগুলো তোমাদের পাহারা দিবে তাদের বলবে কোনো সমস্যা হলে তোমরা আজ রাতটা একটু কষ্ট করতে থাকো, সকালে সবাই নিজের বাসায় ফিরে যাবে। এতগুলো মেয়ের ভেতরে রবি হ্যাপিকে দেখতে পাচ্ছে না। রবি হ্যাপির নাম ধরে ডাকতেই মাঝখান থেকে হাত উঁচু করলো হ্যাপি। রবি তাকে বাইরে আসতে বলল। রবি হ্যাপিকে বাসায় যাওয়ার জন্য হাত ধরতেই হ্যাপি বলল, ভাইয়া আমি যাব না। যাবে না মানে? দেখো এখানে কত মেয়ে, সবাই রাতে কিভাবে থাকবে বলো? এদেরকে এভাবে রেখে আমি বাসায় কিভাবে ঘুমাবো বলো? আরে পিচ্ছি বোন আমার, ওদের চিন্তা তোকে করতে হবে না। আমি এখান থেকে বেরিয়ে গেলে ওদের সবার জন্য খাবার আর থাকার ব্যবস্থা করবে। আমিও থাকবো তাদের সাথে। কখনো না। আমি তাদের চাই বাসায় এক্ষুনি পাঠিয়ে দিতে, কিন্তু এখন তো সম্ভব না, তাই দিনে পাঠাবো। সবার বাসা তোর এখানে হবে না, বুঝতে পারছিস অনেক সময় লাগবে। ভাইয়া তাও আমি এত কথা শুনতে চাই না। বাসার সবাই তোর জন্য কান্না করছে, চল এখন বাসা যাবি। তাহলে বাকি মেয়েদের বাবা মা কি কান্না করছে না? হ্যাপির কথাগুলো যৌক্তিক হলেও হ্যাপি বাচ্চামো করছে, যা রবি বিরক্ত লাগছে। কিছুটা রেগে গিয়ে হ্যাপিকে বলল, তাদের চিন্তা তোকে করতে হবে না, চল এখন। ভাইয়া একদম চুপ, কোনো কথা বলবি না, চল এখন। হ্যাপি যেতে না চাইলেও রবি হাত টেনে হ্যাপিকে নিয়ে আসে। বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দেয়। অরণি দরজায় দাঁড়িয়েছিল। হ্যাপিকে দেখে হাসি মুখে বুকে জড়িয়ে ধরল, কিন্তু রবি কেন জানি অরণির হাসিতে মলিনতা দেখল। হয়তো এটা মনের ভুল, এতক্ষণে কাজের কারণে হয়তো এমন হয়েছে। হ্যাপি বাসায় ফিরে সবার সাথে কথা বলছে। একটু আগে যেখানে সবাই কান্নায় ভেঙে পড়েছিল, এখন হ্যাপিকে ফিরে পেয়ে সবাই খুশি, সবার মুখে হাসি। রবি গিয়ে ফ্রেশ হয়ে রাশেদ আর মাহমুদকে একসাথে গ্রুপ কল দিল। রাশেদ, যেখানে মেয়েগুলো আছে সেখানে নিরাপত্তা কতটুকু? কেউ আবার হামলা করতে পারবে না তো? না, চাইলেও সেটা পসিবল না। মেয়েগুলো যেখানে আছে তার চারপাশে যে বিল্ডিং আছে সেগুলোতে আমার লোক আছে। প্রতি বিল্ডিংয়ের প্রতিটি তলায় একজন, ছাদে 2 জন করে, আর সবার কাছে স্নাইপারও আছে। সবার হাতে আছে বড় একটা ঘড়ি, যেটা থেকে তারা দেখতে পাবে চারপাশে কার দিকে কি হচ্ছে। গুড, এটা খুব ভালো। তো তারা তো একা সারা রাত জাগতে পারবে না, সেটারও কি ব্যবস্থা আছে? সেটাও ঠিক করা আছে। প্রতি 3 ঘন্টা পর পর তারা চেঞ্জ হবে, একজনের বদলে অন্যজন আসবে। ওকে। আর মাহমুদ, যে মেয়েটির হাতে গুলি লেগেছে সে কোন হসপিটালে আছে আর কেমন আছে? মেয়েটি ঠিক আছে, গুলি বেরিয়ে গেছে, তাই ব্লাড বেশি বের হয়ে গেছে, এখনও অজ্ঞান আছে, সকালে জ্ঞান ফিরবে। মেয়েটির বাবা মা কিংবা আত্মীয়দের খবর দেওয়া হয়েছে? না, তারা তো অজ্ঞান দেখলে অনেক ঝামেলা করবে, তার থেকে ভালো মেয়েটি সুস্থ হোক, তারপর বাসায় গিয়ে দিয়ে আসবো। তাও ঠিক, কিন্তু মেয়েটির পরিবার কোন অবস্থায় আছে কে জানে? ভালো তো আর থাকবে না। আচ্ছা শোন, রাশেদের যে বিল্ডিংগুলোতে মেয়েগুলোকে রেখেছি তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমি দেখবো এখন, আর তোরাও চোখ রাখিস।
কখন কি হয় বোঝা যায় না। একসাথে এতগুলো মেয়ে পুলিশ জানলে সমস্যা হবে। রবি কথা শেষ করে ফোন কেটে দিল। সারাদিন অনেক চাপের মধ্যেই গেল, তাই ক্লান্তিও বেশ চলে আসলো। ডিনার করে রবি ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। কিছু অদ্ভুত চিন্তা রবির মাথায় আসছে। নিঃস্বার্থ তো জানতো না রবি তার কাছে যাবে, তাহলে সব মেয়েদের একসাথে না রেখে আলাদা আলাদা কেন রাখলো? আর পাচার তো আরও আগে করে দিতে পারতো, তাও কেন করনি? হাজারো প্রশ্ন রবির মাথায় ঘুরছে। কি করবে বুঝতে পারছে না। ভাবলো কম্পিউটারে একটু বসা যায়। মেয়েগুলো যেখানে আছে কেমন আছে দেখতে রবি কম্পিউটার অন করে সিসিটিভি ফুটেজ দেখছে। সব কিছু ঠিকঠাক আছে। রবি আবারও ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে অরণি নেই, হয়তো অন্য রুমে গেছে। রবি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রাশেদ আর মাহমুদকে ফোন দিয়ে নিশাদ আর তার লোকেশন যেখানে বেঁধে রেখেছে সেখানে নিয়ে যেতে বলল। একটু পর রবি রেডি হয়ে বের হতে গিয়ে দেখে অরণির মন খারাপ। রবি বুঝতে পারলো 2-1 দিন ভালো করে কথাও হয়নি, তাই হয়তো মন খারাপ। রবি আর দেরি না করে আগে অরণির মন ভালো করতে চাইলো। হাত ধরে টেনে বিছানায় বসালো। বলল, কি হলো তোমার? মন খারাপ কেন? কই আমার মন খারাপ? আমার মন খারাপ না, একদম ঠিক আছে আমি। তুমি আমাকে বলছো তুমি ঠিক আছো। জানি তোমার সাথে ভালো করে কথা হয় না, তাই মন খারাপ। শোনো, আর কয়দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। সব চলবে আগের মতো। একটু কাজ শেষ করি, তাহলে সব কিছু আগের মতো হবে। শুধু তুমি একটু কষ্ট করে মানিয়ে নাও। আর তাছাড়া তোমার সাথে গল্প করার মতো বাসায় সবাই আছে। আর আমি যখন কাজ করতে বের হই তখন হেসে কথা বলতে পারি না, হাসির সময়ও পাই না। তুমি আপুর সাথে কথা বলো, গল্প করো, ভালো লাগবে। সাবধানে যেও, আর এত ঝুঁকি নিয়ে কিছু করতে হবে না। তুমি সাবধানে থেকো। কথা বলে রবি অরণির কপালে একটা চুমু দিল আর জড়িয়ে নিল নিজের বাহু ডোরে। রবি বেরিয়ে পড়ল। অপরাধীকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নিজের বাইকটা নিল, যাতে তাড়াতাড়ি ফিরতে পারে। সোজা চলে গেল নিশাদের কাছে। রাশেদ আর মাহমুদ আগে থেকেই আসছিল। রবি যেতে তারাও নিশাদকে বেঁধে রাখা রুমে গেল। তারা গিয়ে দেখে নিশাদ অজ্ঞান হয়ে আছে আর তার লোকগুলো আহত হয়ে পড়ে আছে। রবি বলল আহতদের প্রাথমিক চিকিৎসা করতে আর নিশাদের জ্ঞান ফেরাতে। নিশাদের উপর রবির অনেক রাগ, তাই জ্ঞান ফিরিয়ে রবি উল্টোপাল্টা মারতে শুরু করলো। বাকি লোকগুলোকে অপরাধ স্বীকার করে থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বলল। তারা রাজি হয়ে গেল। নিশাদও রাজি হলো, কিন্তু রবি নিশাদকে ছাড়ল না। রবির 3 জন লোকই নিশাদের লোকগুলোকে নিয়ে থানায় চলে গেল। এদিকে রবি নিশাদকে মেরে আবারও অজ্ঞান করে ফেলল। রাশেদ আর মাহমুদ 2 জন নিশাদের পাশে দাঁড়িয়ে আছে। রবি বলতেই তারা আবারও নিশাদের জ্ঞান ফেরালো। নিশাদ জ্ঞান ফিরতেই বলল, ভাই আমাকে আর কষ্ট দিস না, এবার মেরে ফেল। তোকে মেরেই ফেলবো। তোর সব অপরাধ স্বীকার করবে। কয়টা মেয়ে তোর জন্য মরেছে, কয়টা মেয়ের জীবন তুই নষ্ট করেছিস, কত মেয়েকে পাচার করেছিস, আর কোথায় কোথায় পাচার করছিস। তোর কাছে বন্দি আরও কত মেয়ে আছে, সব বল, তাহলে তোকে মেরে ফেলবো। যদি না বলিস এভাবে কষ্ট দিয়ে মারবো। আমি সব বলছি। তারপর নিশাদ একে একে সব বলে দিল। জবানবন্দি নেওয়া শেষ হলে রবি নিশাদকে শ্যুট করে দিল। রবি, রাশেদ, মাহমুদ 3 জন আসলো মেয়েগুলোর কাছে। সবাইকে আজ তাদের বাসায় পৌঁছে দেবে। সকালের খাবারটা সবাইকে খুব ভালো করে খাওয়ানো হলো। যেহেতু অনেক মেয়ে একসাথে আছে, তাই 3টা বাস নিল। মেয়েগুলো বাস আর সিরিয়াল দেখে বাসে তুলল। রবি, রাশেদ, মাহমুদ 3 জন 3টা বাসে উঠলো। রবির বাইকটা রাশেদ গোডাউনে রেখে দিল। যেহেতু এখানে আরও লোক আছে, তাই কোনো সমস্যা নেই। 3টা বাসে 3 জন উঠে গেল। সাথে প্রতিটি বাসে আরও 2 জন করে লোক ছিল, যাতে মাঝপথে কোনো সমস্যা না হয়। একে একে সবাইকে সবার বাসায় পৌঁছে দিল। সন্তান বাবা মাকে ফিরে পেয়ে কত খুশি, আর বাবা মা সন্তানকে ফিরে পেয়ে আরও খুশি। সবাই রবি, রাশেদ, মাহমুদকে আর যারা মেয়েগুলোকে উদ্ধার করতে কাজ করেছে সবাইকে অনেক দোয়া করছে। সবাইকে বাসায় পৌঁছে দিতে গিয়ে রাত 9টা বেজে গেল। আগেই বলেছিলাম সবাই এক জায়গার মেয়ে না। কাকি কোথা থেকে তুলে নিয়েছিল সেটা নিশাদ ভালো জানে। সারাদিন পরিশ্রম করে আবারও ভালো করে কথা না বলে রবি ঘুমিয়ে গেল। সকালে উঠে গুলি লাগা মেয়েটাকে হসপিটালে দেখতে গেল। এবারে 3 জন একসাথে গেল। মেয়েটি এখন অনেকটা সুস্থ, বলল কয়েকদিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। মেয়েটি বাসায় পৌঁছে দিতে গিয়ে রবি, রাশেদ, মাহমুদ একসাথে গেল। মেয়েটিকে বাসায় ঢুকিয়ে দিয়ে রবি, রাশেদ, মাহমুদও তার সাথে মেয়েটির নাম নাদিয়া। নাদিয়া বাসায় ঢুকেই মা বলে ডাকতেই তার মা অজ্ঞান হয়ে গেল। নিজের মেয়েকে ফিরে পাবে সেটা হয়তো তিনি ভাবতেই পারেননি। নাদিয়ার ডাক শুনে তার বোন দৌড়ে এসে নাদিয়াকে জড়িয়ে ধরল। এদিকে তার মা যে জ্ঞান হারালো সেটা যেন ভুলেই গেছে। রবি ইশারা করতেই রাশেদ গিয়ে টেবিল থেকে পানি নিয়ে নাদিয়ার মায়ের মুখে দিতেই
জ্ঞান ফিরল। তিনি নাদিয়া বলে হাউমাউ করে কেঁদে উঠল। যারা কিডন্যাপ হয়েছিল সবার বাবা মা অনেক কেঁদেছে। নাদিয়ার বোন তন্নি গিয়ে তার মায়ের পাশে বসলো। নাদিয়াকে তার মা খুব শক্ত করে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে যেন আর কখনো হারাতে দেবে না। এইদিকে যে 3টা মানুষ দাঁড়িয়ে আছে তারা যেন খেয়ালই করেনি ওরা। কি আর করার, 3জন গিয়ে বিপরীতে থাকা সোফায় বসলো। নাদিয়া তার মাকে বলল, জানো মা, এই ভাইয়াগুলো আমাদের বাঁচিয়েছে ওই খারাপ লোকের হাত থেকে। নাদিয়ার কথা শুনে তবেই ওনারা তাকালো বিপরীতে বসে থাকা রবি রাশেদ মাহমুদের দিকে। নাদিয়ার মা যে কি বলে 3জনকে কৃতজ্ঞতা জানাচ্ছে তা বোঝানোর মতো নয়। নাস্তা রেডি করলো, সবাই মিলে নাস্তা করলো। নাদিয়ার হাতের ক্ষতটা অনেকটা ভালো হয়ে গেছে। নাদিয়াকে রেখে রবি আর তার সঙ্গীরা চলে আসলো। আজ সবাইকে ঠিকমতো ফিরিয়ে দিতে পেরেছে, যদিও নাদিয়ার বোন অনেক কিছু জিজ্ঞাসা করেছে, কারা কিডন্যাপ করেছে, কেন করেছে, আর উদ্ধার কিভাবে করলো, আর রবি বাকে জীবনের ঝুঁকি নিয়ে রবি কেন এসব করলো। এইসব প্রশ্নের উত্তর দিতে হলো তন্নিকে। অনেকদিন ভালো করে ঘুম হয় না কারোর, তাই 3জন বাসায় ফিরে বিকেলে এক লম্বা ঘুম দেয়। রবি এক ঘুমে সন্ধ্যার ঘুম থেকে ওঠে। অরণিকে 1 কাপ কফি দিতে বলে। একটু পর হ্যাবি কফি নিয়ে আসে। রবি হ্যাবিকে পাশে বসতে বলে, ভাইয়া একটা কথা ছিল। বল কি কথা? চকলেট শেষ? এবার একটু চকলেট খাওয়া কমা, দাঁতে পোকা ধরবে। বললেই হয়, তোমার বউ নিষেধ করেছে আমাকে চকলেট না দিতে। তোর মাথা ফাটাবো আমি এখন। আমার বউ তোর কি হয়? ভাবি তো। তো ভাবি বলতে পারিস না? খুব বেশি পেকে গেছিস। পেকে তো গেছি, বিয়েটা দিয়ে দাও। রবি আর কিছু বলতে যাবে তার আগে হ্যাপি দৌড়ে রুম থেকে চলে গেল। অনেক পাজি হয়ে গেছে হ্যাপি, কথায় কথায় বিয়ে দিতে বলে। সেদিন খাবার টেবিলেও একই কথা বলেছে। আর যখন রবি মাকে বলতে যাবে তখনই হ্যাপি কথা ঘুরিয়ে বলল, বই এনে দাও। রবি ভালো করে জানে হ্যাপি এসব কথা ফান করে বলে। যখন সত্যি সত্যি বিয়ে দিতে চাইবে তখন আর বিয়ে করতে চাইবে না। হ্যাপি রবির সাথে দুষ্টুমি করে, আপুর সাথে তো ভালো করে কথাও বলতে পারে না, সারাক্ষণ শাসনের উপর রাখে, তাই আপুকে অনেক ভয় পায়। রবি যে ভয় পায় না তাও কিন্তু নয়। রবি কফি খাচ্ছে। একটু পর অরণি রুমে আসলো। কোথায় ছিলে? একটু কাজ করছিলাম। কাজ করছিলে মানে? কাজের মেয়েটা কোথায় গেছে? আছে সে, তেমন ভাবি কিছু করিনি। তোমার জন্য কফি বানালাম আর আপুর সাথে আড্ডা দিচ্ছিলাম তোমার ব্যাপারে। আমার ব্যাপারে কি আড্ডা হলো? এই তো, তুমি আগে করে বলতে এত ভয়ঙ্কর হলে কেন? ছিলে হ্যাকার, এখন দেখতেছি মাফিয়া, আরও কত কি। কপাল, এইসব তো তুমিও জানো। তারপরও যা জানি না তা জানতে চাই। এত বেশি বুঝতে গেলে চুল পেকে যাবে। সবাই তখন বলবে আমার বউ বুড়ি হয়ে গেছে। অরণি হেসে রবির গায়ে পড়ে গেল। অরণিকে বসিয়ে দিয়ে রবি অরণির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আজ যেন অনেকদিন পর রবির একটু সময় হলো অরণির সাথে একান্ত কিছু সময় কাটানোর। 2জন গল্প করছে, হঠাৎ অরণি বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কই তাড়াতাড়ি দাও। আমার না ইদানিং সারপ্রাইজ হতে খুব ভালো লাগে। আমার লজ্জা করে বলতে। কি বলো? আমার কাছে তুমি লজ্জা পাও? এটা কেমন কথা? তাহলে চোখ বন্ধ করো, তারপর বলছি। ওকে, এই তো চোখ বন্ধ করলাম। এবার তো দাও, কি সারপ্রাইজ? তুমি বাবা হতে চলেছো। শুনে রবি কি বলবে বুঝতে পারছে না। এতবার একটা সারপ্রাইজ অরণি এইভাবে দিল। রবি খুশিতে অরণিকে জড়িয়ে ধরলো। অরণি লজ্জায় রবির বুকে মাথা লুকালো। রবি ভীষণ ইচ্ছা করছে অরণির পেটে চুমু দিয়ে তার বাচ্চার সাথে কথা বলতে। রবি অরণিকে তুলে বসায়। অরণিকে আশা অবস্থায় বসিয়ে অরণির কোলে মাথা রাখলো রবি। অরণির পেটে চুমু খেয়ে বলল, আজ আমি অনেক খুশি। আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখ অনুভব করতে পারছি। প্রতি বাবা বোধ হয় এই সুখটাই পায়। শুধু মেয়েরা মা হলেই যে সুখ পায় তা কিন্তু নয়, বাবারাও কিন্তু একইভাবে আনন্দ পায়। রবিও আজ ভীষণ খুশি হয়েছে। রবি অরণিকে জিজ্ঞাসা করলো, এই কথা বাসায় আর কাউকে বলেছো নাকি? তোমাকে সবার আগে বললাম। আমার তো লজ্জা করে, তাই কাউকে বলতে পারিনি। ঠিক আছে, এখন সবাইকে বলতে হবে। তুমি গিয়ে মাকে বলো আমি আপুকে বলছি। আমার লজ্জা করে। আরে আমার লজ্জাবতী বউ, এত লজ্জা কই থেকে আসে? দাঁড়াও, তোমার লজ্জা আমি ভাঙাচ্ছি। রবি যখনই অরণি ঠোঁটে ঠোঁট রাখতে যাবে অরণি রবিকে হালকা ধাক্কা দিয়ে চলে গেল। রবি হাসতে হাসতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এই কয়দিনে রবি হ্যাকিংয়ের ব্যাপারটা ভুলেই গেল। একটু পর রবি নিজের রুম থেকে বের হয়ে আপুর কাছে গেল। আপু টিভি দেখছে। রবি পাশে বসতে বসতে বলল, তুমি তো ফুফিয়াতে যাচ্ছ। রবির কথাগুলো আপু ভালো করেই বুঝতে পারেনি, তাই ভ্রুকুচকে তাকালো রবির দিকে আর বলল, কি বললি তুই? বলছি তুমি নাকি ফুফি হবে। সত্যি? সেটা তো বললো অরণি।
রবির কথা শেষ না হতেই আপু উঠে অরণির কাছে গেল। হয়তো সত্যিই কি সেটা জানবে। এমনিতেই রবি আপুর সাথে ফান করে কথা বলে, এটাও ফান হতে পারে, তাই জিজ্ঞাসা করা দরকার। রবি টিভিতে নজর দিয়ে দেখলো নিচে কিছু লেখা, তাতে লেখা শহরে কিছু ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রবি কতগুলো নাম দেখলো, তার মধ্যে একটা নাম দেখে রবি কিছুটা চিন্তায় পড়ে গেল। তুষার ছিল ভার্সিটির ছোট ভাই, সে রবির টিমে ছিল, পড়াশোনায়ও ভালো ছিল। কি এমন হলো যে আজ ছিনতাইকারী হলো? রাশেদ ফোন দিয়ে তুষারকে ব্যাপারটা বলল আর তুষারকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করলো। রাতে রবি কম্পিউটারে বসলো। অনেকদিন পর আজ সময় হলো। নীল ভাউয়ের আরও 2টা মেসেজ আসছে। রবি একটা মেসেজ সিন করলো, তাতে লেখা দ্বিতীয় মেসেজ লেখা, ভাই তামজিদের পেছনে আরও কেউ আছে। এদেশে তামজিদের কোনো বস আছে, আর সেটা আমাদের ধারণা অনুযায়ী মেয়ে। আর মেয়েটি আমাদের সূত্র মতে আপনার কাছে যাবে, সাবধানে থাকবেন। প্রথম মেসেজের কাজ তো শেষ, কিন্তু দ্বিতীয় মেসেজে বলা হলো তামজিদ ওরফে নিশাদের বস মেয়েটিকে, আর আমার আশেপাশে কিভাবে থাকবে। রবি এসব ভাবছে। রুমে কেউ আসছে বুঝতে পেরে মেসেজগুলো থেকে বেরিয়ে আসলো। রবি মাথায় হাত দিয়ে ভাবছে কে হতে পারে এই মেয়েটি। রবির তো কোনো শত্রু নাই, তাহলে কি? হঠাৎ রবির মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে কি এতদিন ধরে চিনতে ভুল করলাম? রবি আর ভাবতে পারছে না, মাথা ব্যথা করছে। দেরি না করে শুয়ে পড়ল। সকাল থেকে মন খারাপ করে ঘুম থেকে উঠে রাশেদের সঙ্গে দেখা করতে গেল। এবার হ্যাকারকে ধরতে প্রতিটি দেশের গোয়েন্দা এক হয়ে জোট বেঁধেছে। রবি সেটা রাশেদের কাছ থেকে জানতে পারল। রবি দেরি না করে রাশেদের বড় একটা কম্পিউটার রুম আছে সিক্রেট, সেই রুমে চলে গেল। কম্পিউটারের সামনে বসে পড়ল। হ্যাক করে যা টাকা নিয়েছে সব টাকা ওই দেশের সাধারণ মানুষের কাছে বিলিয়ে দিল। সরকারের উপর অনেক চাপ আসছে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে এমন একটা ভয়ঙ্কর হ্যাকার আছে, তাও বিশ্বের বুঝতে অনেক বেশি সময় লেগেছে। রবি সব টাকা বিলিয়ে দিয়ে নিজের সিস্টেম ভেঙে ফেলতে চাইল, কিন্তু রাশেদ বাধা দিল, কারণ সিস্টেম ভেঙে দিলে তাদের এই সিস্টেম বানাতে কয়েক বছর সময় লাগবে। কম্পিউটার ছেড়ে উঠে রবি মাহমুদকে আসতে বলল। একটু পর মাহমুদ এলো। আজ রবি এমন কিছু কথা বলতে যাচ্ছে তারা না আগে কখনো শুনেছে, এর সম্বন্ধে না তাদের কোনো ধারণা আছে। তিনজন এক হাতে রাশেদের কম্পিউটার অন করলো আর কম্পিউটারে একটা ফাইল ওপেন করলো। ফাইলে কিছু অদ্ভুত ছবি আছে। রবি একটা ছবি সেখানে থেকে বড় করে দেখালো। ছবিটির দিকে তাকিয়ে রাশেদ আর মাহমুদ বলল, এই ছবিটা হলো একটা দানবে। এমন মোট 100টি দানব আছে। এগুলো আমার জন্য কাজ করে। ভয় পাওয়ার কিছু নেই। এগুলোকে কন্ট্রোল করার জন্য বিশেষ কিছু লোক নিয়োগ করা আছে। যদি 100 জন মানুষের মধ্যে দানবের মাত্র একটা ছেড়ে দেওয়া হয়, আর ওই দানবকে যদি বলা হয় প্রতিটা মানুষকে মেরে ফেলতে, তাহলে তার 5 মিনিটও সময় লাগবে না। দানবগুলো ভীষণ ভয়ঙ্কর। এরা কখনো সূর্যের আলো দেখেনি। আজ থেকে দীর্ঘ 20টা বছর ধরে এই দানবগুলো মাটির 1000 ফুট নিচে আছে। এগুলোকে ট্রেনিং দেওয়ার জন্য বিশেষ ট্রেনিং প্রাপ্ত লোক যে মানুষগুলো আছে তারা অসাধারণ ক্ষমতা সম্পন্ন। প্রতিটি মানুষের পেছনে 10টা দানব কাজ করে। মোট 10 জন মানুষ আমার এখন 1000 ফুট মাটির নিচে আছে, আর তাদের সাথে আছে 100টি দানব। মানুষগুলো না ঘুমিয়ে টানা 1 মাস থাকতে পারে, পানি পান না করে টানা 40 দিন, কোনো খাবার না খেয়ে পুরো একটা মাস তারা যুদ্ধ করতে পারে। মানুষগুলো এতটা শক্তিশালী যে 2 জন মানুষ একটা দানবের সাথে লড়াই করতে পারবে। যদি দানবের জায়গায় সাধারণ মানুষ হয়, তাহলে তারা আমার একটা লোক সাধারণ 50 জন মানুষকে 2 থেকে 5 মিনিটে মেরে ফেলতে পারবে। দানবগুলো সূর্যের আলো দেখে না, বেঁচে আছে 20 বছর, কিন্তু যখন দানবগুলো সূর্যের আলো দেখবে 1 মাসের মধ্যে তাদের চোখ নষ্ট হয়ে যাবে। ভয়ের কিছু নেই। এই 1 মাসের পরেও যখন দানবগুলো 48 থেকে 72 ঘন্টার জন্য আবারও মাটির নিচে চলে যাবে, তখন পুনরায় চোখে দেখতে পাবে। একটা সতর্কতা আছে, এই দানব চোখ খুলে যাকে সবার প্রথমে দেখবে 1000 জনের মধ্য থেকেও তাকে মেরে ফেলবে। একটা ভালো উপায় আছে। এই দানবের মস্তিষ্কের কম্পিউটার সিস্টেমের মতো একটা সিস্টেম সেট করা আছে। যদি একটা দানব কোনো কারণে কারো কাছে হেরে যেতে চায়, তখন পাশাপাশি থাকা দানব অন্য দানবের সাহায্য চাইতে পারবে এবং অপর দানব তাকে সাহায্য করবে। 2টা দানব যখন একটার সাথে আরেকটা কোনো কারণে মিলিত হবে বা একটা দানবের শরীরের সাথে অন্য দানবের শরীর লেগে যাবে, তখন বড়সড় একটা আওয়াজ হবে। আর সেই আওয়াজের পাশাপাশি 100 ফুটের মধ্যে থাকা সবকিছু বধির হয়ে যাবে। বধির মানে যারা কানে শুনে না। সেই 100 গজের মধ্যে মানুষ থাকুক বা কিংবা অন্য কোনো জন্তু থাকুক, সেটা যেটাই হোক না কেন, আজীবনের জন্য শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। তবে তারা নিজেরা ঠিক থাকবে এমনটা নয়। দানব দুটাও কানে শুনবে না। তখন ওই দানবকে কন্ট্রোল করার জন্য একটা মাত্র উপায় থাকবে, সেটা হলো কম্পিউটার। দানবগুলোর মস্তিষ্কে একটা চিপ লাগানো আছে। কম্পিউটারের মাধ্যমে যে সংযোগ দিতে দানবগুলো সেই কাজই করবে।
সেটা কোনো বিল্ডিং গুড়ে দেওয়া হোক কিংবা কোনো পাহাড় ধসে দেওয়া হোক, দানবগুলো যখন নিজের কানে শুনবে না তখন তাদের ব্রেন যে কাজ করতে বলবে তারা সেটাই করবে। তাই কম্পিউটার সিস্টেম অন করা, আর যদি কখনো মনে হয় দানবগুলো ক্ষতি করবে বা তাদের কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে দানবগুলোর মধ্যে মারামারি লাগিয়ে দিতে হবে। তাহলে সব দানব আহত কিংবা নিহত হয়ে যাবে। আর যেগুলো আহত হবে সেগুলো মেরে ফেলার জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে। এই অ্যান্টিবায়োটিক একটা পাহাড়ের পেটে আছে। পাহাড়ের নামটা বললাম না, তবে এটা জানা দরকার। অ্যান্টিবায়োটিকটা এখন ওই দানবগুলো ঠিক মাথার উপরে আছে, মানে যেখানে দানবগুলো আছে ওই পাহাড়ের অ্যান্টিবায়োটিক আছে। আর এই অ্যান্টিবায়োটিকে বোমার মতো কাজ করবে। যখন কোনো দানব মারতে হবে, এই অ্যান্টিবায়োটিক ওই দানবের গায়ে একটু করে লাগিয়ে দিলে দানবটা নিজেই নিজের শরীর কেটে ফেলবে। এই অ্যান্টিবায়োটিক কোথায় আছে তা ওই বিশেষ ট্রেনিং প্রাপ্ত লোকেদের থেকে 2 জন জানে। রবি এক নাগারে কথাগুলো বলে থেমে গেল। রাশেদ আর মাহমুদ অবাক হয়ে রবির কথা শুনছে। রবি দানবকে নিয়ে যত বড় কথা বলছে, রাশেদ আর মাহমুদ যেন ততই রবির কথায় সম্মোহিত হচ্ছে। দুজনই তাকিয়ে দেখছে। রবি দুজনকে হালকা ধাক্কা দিল যাতে তারা বাস্তবে ফিরে আসে। রাশেদ বলল, এত কিছু আমাদের আগে না বলে এখন বলার কারণ কি? এতদিন বলেনি, তার কারণ ছিল এতদিন বললে তোরা পাগল হয়ে যেতে, দানবগুলোকে দেখতে। কিন্তু এখন পাগল হলেও কোনো লাভ নেই। আর এখন বলছি কারণ আমার মনে হয় এসবের দায়িত্ব আমি আর নিতে পারবো না, তোদের নিতে হবে এসব কন্ট্রোল করার দায়িত্ব। আমরা কিভাবে কি করব কিছুই তো জানি না। আমি যদি হঠাৎ মরে যাই, তোরা নিজ থেকে সেগুলোকে কন্ট্রোল করতে পারবি। আমার কম্পিউটারে দানব আর মানব নামের একটা ফাইল আছে, সেখানে লেখা আছে কিভাবে কি করতে হবে। ফাইলটা আমার মৃত্যু হলে তবেই খুলবে, এর আগে কেউ চাইলেও সেটা খুলতে পারবে না। কি বলছিস এসব? তোর মৃত্যু দিয়ে কেন ফাইলটা খুলবে? সমস্যা না থাকলেও আমি আগে থেকেই তোদের বলে দিতাম। রাশেদের মাহমুদ চাচ্ছে আরও কিছু জানতে, কিন্তু রবি তাদের থামিয়ে দিল। সে চায় না এইসব নিয়ে আর কোনো কথা হোক। রবির আজ কেন জানি ভয় হচ্ছে, তবে সাময়িক কিছু আনন্দ পাচ্ছে। রবি রাশেদ আর মাহমুদকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসলো। গভীর রাতে রবি ঘুমাচ্ছে, হঠাৎ স্বপ্ন দেখলো কে যেন এসে তার গলা টিপে মেরে ফেলতে চাচ্ছে। এক লাফে রবি ঘুম থেকে ওঠে। রবি এভাবে উঠে যাওয়ায় অরণির ঘুম ভেঙে গেল। রবি ফোনটা হাতে নিয়ে দেখলো রাশেদ মেসেজ দিচ্ছে। প্রতিটি দেশ একজোট হয়ে হ্যাকারকে খুঁজেও কোনো লাভ হয়নি, তারা খুঁজে না পেয়ে ফিরে যাবে। আমাদের আর কোনো চিন্তা নাই, চাইলে এখন আমরা নতুন সিস্টেম বানাতে পারবো আর আবারও গরিবের পাশে থাকতে পারবো। রবি মেসেজটা দেখে একটা রহস্যময় হাসি দিল। মনে মনে ভাবলো, তোরা জানিস না তারা কত দূরে এগিয়ে গেছে, কল্পনার থেকেও বেশি। এতগুলো দেশের টাকা একসাথে আত্মসাৎ করা পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থা পাল্টে গেছে। এত সহজে তারা ছাড়ছে না। রবি ফোনটা রেখে অরণির দিকে ফিরল। অরণি বলল, কি হলো, ভয় পেলে মনে হচ্ছে? না, আসলে বাজে স্বপ্ন দেখছিলাম। ও, চিন্তা করো না, ঘুমিয়ে যাও। তুমি ঘুমাও। সরি, আমার কারণে তোমার ঘুম ভেঙে গেল। না, সমস্যা নেই। আচ্ছা শোনো না, এই ডাকের জন্যই তো আজ জনসংখ্যা এত বেশি। রবি কথাটি বলে মিটমিট করে হাসছে, আর অরণি কিছুটা রেগে গিয়ে বলল, আমি অন্য কথা বলতে চাইলাম, তুমি কি মনে করলে? আচ্ছা বলো। অরণির কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করলো কি বলতে চাইছিল। রবি ঠোঁটের ছোঁয়ায় যেন অরণির সব রাগ ভেঙে গেল। অরণি বলল, এতদিন তুমি অনেক বিজি ছিলে, তাই বলছি চলো আমরা কোথা থেকে ঘুরে আসি। অনেকদিন ধরে তো বলছো ঘুরতে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তো যাব। ওকে, তাহলে কালই আমরা সিলেট যাব। সিলেট কেন? অনেক সুন্দর জায়গা, ওটা আমার তো যাওয়াই হয়নি, তাই সিলেট বললাম। আর তুমি চাইলে আমরা অন্য কোথাও যেতে পারি, তবে আমার সিলেট যেতে ভালো লাগবে। রবি অরণিকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, তুমি যেখানে যাও সেখানে যাব। দুজন রাজি সিলেট যেতে। ঘুমিয়ে গেল আবারও। হঠাৎ ভোর হতে অরণি বুঝতে পারে তার পেটে কেউ হাত বুলিয়ে দিচ্ছে। অরণি কিছুটা লজ্জা পেল। অরণি চোখ খুলে দেখে রবি তার পেটে চুমু খেয়ে বলল, আমার বাচ্চাকে দেখে রেখো, মানুষের মতো মানুষ করিও। অরণি কিছু না বলে চুপ করে আছে। নাস্তা করে অরণি আর রবি রেডি হয়ে নিল। বাইরে যাওয়ার আগে রবি একটা পেন ড্রাইভ আপুকে দিল।
আবুকে বলে দিল যাতে 1 মাসের আগেই পেনড্রাইভ ওপেন না করে। রবি আর অরণি সিলেটে চলে আসলো। হোটেল রুমে গিয়ে দুজনেই ক্লান্ত শরীরে শুয়ে পড়ল। রবি হঠাৎ বুঝতে পারলো বাইরের হোটেলের লোক ছাড়া কেউ পায়চারি করছে। রবি যখনই উঠে দরজার কাছে গেল, পেছন থেকে তার মুখ চেপে ধরল। রবির আর কিছু মনে নেই। যখন চোখ খুলল, নিজেকে আবিষ্কার করলো কোনো এক অরণ্যের মাঝে। চারপাশে শুধু গাছ আর গাছ। দাঁড়িয়ে আছে ছোট এক সমতল জায়গায়। সামনে অরণি চেয়ারে বসে আছে, তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অনেকে। রবি চোখ খুলে অরণ্যের দিকে তাকিয়ে বলল, তুমি কি করছো এসব? এই সুযোগের অপেক্ষায় ছিলাম 3টা বছর। কিসের সুযোগ আর কিসের অপেক্ষা? তুই জানিস না আমি কে? আমি তোমার স্বামী, ঠিকভাবে কথা বলো। তোকে তো বিয়ে করেছি আমার স্বার্থ উদ্ধার করতে। মিস অরণি, তুমি আসলে এখনো বোকা রয়ে গেলে। কি চাও বলো? তোর জীবন। আমি তো সেই কবেই জীবন দিয়ে দিয়েছি, এখন আর নতুন করে দেওয়ার কিছু নাই। এত কথা বলার সময় নেই। তোর সিস্টেম সব আমার ল্যাপটপে লগ ইন করবে, আর তোর দানব আর মানব ফাইলটি আমাকে দিবি। অরণির কথা শুনে রবি অবাক হয়ে গেল। দানব আর মানব এই ফাইলের কথা শুধু রাশেদ আর মাহমুদ জানে, আর শেষে আবুকে পেন ড্রাইভ দিচ্ছিল। তাহলে অরণি কিভাবে জানলো এটা? তুমি কিভাবে এসব জানলে? আমি তোর দেখা অবনী নই। আমার পেছনে আছে অনেক বড় মাফিয়া। তোর থেকে এই ফাইল নেওয়া আর বসকে দেওয়া ছিল আমার কাজ। তুমি ভুলে যাচ্ছ আমি কে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম তুই আর কে। অরণির মুখে রবির পরিচয় আর কে শুনে অরণির পেছনে থাকা লোকগুলো কিছুটা পিছিয়ে গেল। তারা কেউ আর কে কখনো দেখেনি, কিন্তু তার নাম শোনেনি এমন কেউ নেই। অরণির মুখে আর কে শুনে পেছনে থাকা লোকগুলো চারপাশে তাকাচ্ছে, কারণ আর কে যেখানে থাকে চারপাশে কয়েক শত পোলাপান থাকে, কিন্তু এই পাহাড়ের চূড়ায় কাউকে দেখা যাচ্ছে না। তাহলে কি আজ আর কে একা আছে? পোলাপানগুলো সরে গেলেও অরণি চিৎকার করে রবিকে ধমক দিতে তার পোলাপানগুলো কিছুটা সাহস পেল। তারা ভাবলো রবি অর্থাৎ আর কে যখন একা আছে তাকে মারাও তত কঠিন হবে না। অরণি রবিকে ধমকের সাথে বলল, তাড়াতাড়ি তোমার সিস্টেম থেকে দানব আর মানব ফাইলটা আমাকে দিয়ে দাও। আর দানবগুলো কোথায় আছে বলো। আর যে টাকাগুলো তুমি হ্যাক করে নিয়েছিস সবগুলো টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর। অরণি কথা বলতে বলতে একটা ল্যাপটপ এগিয়ে দিল রবির দিকে। রবি শুধু তাকিয়ে দেখছে অরণির পৈশাচিকতা। রবি অরণিকে জিজ্ঞাসা করলো, হ্যাপিকে কে কিডন্যাপ করেছিল? নিশাতের পেছনে কে ছিল? মেয়ে পাচার করার পেছনে কে ছিল? সর্বোপরি এই সব কিছুর মাথা কে? রবির কথা শুনে অরণি হেসে উঠল আর বলল, এইসবের পেছনে আমি আছি। অবশ্যই আমার পেছনে অন্য কেউ আছে। সে তোর সামনে ভালো মানুষের মুখোশ পরে আছে। জানিস কে সে? কে? রবির কথা শুনে অরণি চেয়ার থেকে উঠে তার লোকগুলোর দিকে তাকিয়ে পৈশাচিক আনন্দ নিচ্ছে। রবি এই সুযোগে ল্যাপটপে কিছু একটা করে বসলো, যা রাশেদ শুনতে পাচ্ছে। অরণি হেসে রবির দিকে ফিরে বলল, সিক্রেট এজেন্ট জান্নাত। কি? জান্নাত তোমাকে আমার পেছনে লাগিয়েছে? ওহো, তাহলে তো আসল মাথা শেষ। মানে? তোমার বস আর নিশাতকে একসাথে পেয়েছিলাম, দুজনকে শেষ করে দিয়েছি। কি? রবি এবার পৈশাচিক হাসি দিল আর বলল, হ্যাঁ, সেদিন আমার বোনকে খুঁজতে গিয়ে আমি নিশাতের মুখোমুখি হই। মাঝখানে জান্নাত চলে আসে, তাকে টপকে দিই। তুমি কি ভাবছো আমার থেকে সব তথ্য নিয়ে তুমি জান্নাতকে দিবে আর সে আমার সব সাম্রাজ্য নিজ হাতে ভোগ করবে? জানো, আমার পুরো রাজ্য তোমার ছিল, কিন্তু তুমি আমার কাছে এসেছো অন্য কারো কথায়। জান্নাত আর নিশাত দুজনে শেষ। তাহলে সব করে তুমি কি পাবে? তার চেয়ে ভালো তুমি আমার সাথে থেকে যাও। অরণি কিছুটা ভেবে বলল, না, আমি একাই সব ভোগ করবো। আমি হব তোমার রাজ্যের রানী, কিন্তু আফসোস আমার রাজ্যে তুমি নামক রাজা বেঁচে থাকবে না। রাজা কি মারা কি এত সহজ? কথা কম, তাড়াতাড়ি যা বলছি তাই কর। রবি ল্যাপটপ নিয়ে দানব আর মানব নামের একটা ফাইল নিল। অবশ্য এটা আসল ফাইল নয়। রবি বলেছিল এই ফাইল রবির মৃত্যুর আগে খুলবে না, কিন্তু এটা তো আর অরণি জানে না। রবি ফাইলটা দিল, আর হ্যাক করা টাকাগুলো তো আগেই দিয়ে দিয়েছে সাধারণ মানুষকে, তাই কোনো টাকা নাই। অরণিকে বলে দিল। যখনই অরণি ল্যাপটপটা নিয়ে পৈশাচিক হাসি দিল, তখনই হঠাৎ পাহাড়ের পাশ দিয়ে নিচের দিক থেকে 2টা হেলিকপ্টার উঠে আসলো। না, এরা রবির লোক নয়, এরা আর্মির লোক। অরণি এটা দেখে ভয় পেয়ে যায়। রবির বুঝতে বাকি ছিল অরণি আসলেই বাংলাদেশি কেউ নয়, কিন্তু যেগুলো জান্নাত এই পর্যন্ত জানলো তা চাইলেই পরিবর্তন করতে পারে। জান্নাতের ভয় পাওয়া দেখে রবি বলল, না না, ভয় পেতে হবে না। হেলিকপ্টার থেকে কেউ ভুলেও শুট করবে না। তুমি যে লোকগুলো কিনেছো তারা নয় শুধু,
এতে তিকুন লোকও আমার গায়ে একটা লোম বাঁকা করতে পারবে না। রবির কথা শুনে অরণি তার লোকদের রবিকে মারতে বলল। অরণি বুঝতে পেরে গেছে রবি যতক্ষণ না বলবে না ততক্ষণ হেলিকপ্টার থেকে শ্যুট করবে না। রবি চেয়ারে বসা ছিল। লোকগুলো রবিকে মারতে আসলে চেয়ার উঠিয়ে রবির সামনের জনকে সজোরে আঘাত করে। এত জোরে আঘাত করে মাথা থেকে মগজ বের হয়ে যায়। রবির আজ ভীষণ রাগ উঠছে। ইচ্ছে করছে আজ পুরো পাহাড়ে থাকা সবাইকে পাহাড়ের নিচে চাপা দিবে। প্রায় 10 জনের মতো লোক ছিল অরণির সাথে। রবি তাদের মধ্যে 5 জনকে মেরে দিয়েছে। এরই মধ্যে কয়েকজন রবির হালকা মারে পাহাড় থেকে নিচে পড়ে গেছে। যারা নিচে পড়ে গেছে তারা বেঁচে থাকবে কিনা সন্দিহান। হঠাৎ আরও কয়েকজন রবিকে চারপাশে ঘিরে ধরল। রবি হাত উঠিয়ে ইশারা করলো হেলিকপ্টার চলে যেতে। আর্মিগুলো যেতে না চাইলেও রবি দ্বিতীয়বার আদেশ করাতেই তারা চলে যেতে বাধ্য হলো। চারপাশে ঘিরে থাকা সবাইকে রবি একবারে চোখ বুলিয়ে দেখে নিল। যখনই তারা মারতে আসবে তখনই রবি নিজের জানা বক্সিং সিক্রেট কৌশল কাজে লাগালো। কয়েকটা সেকেন্ডের মধ্যে সবাই অজ্ঞান হয়ে গেল। অরণি শুধু তাকিয়ে দেখছে রবির সিক্রেট কৌশলটা। সে বুঝতে পারছে না রবি এটা কিভাবে করতে পারলো। আরও কিছু সময় মারামারি হলো। রবি সবাইকে মেরে মাটিতে শুয়ে দিল। সামনে দাঁড়িয়ে আছে শুধু অরণি। অরণি রবির কাছে এসে রবির পেটে চাকু ঢুকিয়ে দিল। রবি শুধু তার দিকে তাকিয়ে হাসছে। চাইলে রবি অরণিকে থামাতে পারে, কিন্তু সে তা না করে আবারও হাসছে। অরণি রবির কোনো প্রতিক্রিয়া না দেখে চাকু নিয়ে পরপর রবির শরীরে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রবি নিজের যথাসাধ্য মতো চেষ্টা করছে বসে থাকার। রবি এখন অরণির বসা চেয়ারে বসে আছে। অরণি রবির এই সুযোগ কাজে লাগিয়ে রবির পুরো শরীর ক্ষত বিক্ষত করে দিল। রবি আর বসে থাকতে না পেরে গড়িয়ে পড়ল। রবি নিজের রক্তাক্ত হাতে অরণির হাতটা ধরল। অরণি রবির সে হাতে চাকু চালিয়ে কবজি কেটে দিল। রবি পুনরায় অপর হাত উঁচু করে। অরণি তখন বসেছিল রবির পাশে। রবি এবার অরণির পেটে হাত রেখে বলল, আমার বাচ্চাকে দেখে রেখো। অরণি দেরি না করে রবিকে টেনে ফেলে দিল পাহাড় থেকে। অরণির একটু মায়া হলো না রবির জন্য। যে মানুষটাকে এভাবে তাকে আগলে রেখেছে সেই মানুষটার বুকে পেটে চাকু চালাতে অরণির একটু হাত কাঁপেনি। মেরে দিল রবিকে। অরণি হয়তো বুঝতেই পারেনি রবি তাকে কতটা ভালোবাসে। সামান্য কারো কথায় রবিকে সে শেষ করে দিল। রবি কাল রাতেও সিক্রেট এজেন্টের সিনিয়র স্যারকে মেইল করে বলেছিল অরণি যদি তার কোনো ক্ষতি করে তাহলে যেন অরণিকে ছেড়ে দেওয়া হয়। কোনো প্রকার ঝামেলা যেন অরণিকে না জড়ানো হয়। আজ অরণি সত্যি রবিকে মেরে দিল। চাইলেও রবি অরণিকে মেরে ফেলতে পারত, কিন্তু অরণি একা নয়, তার সাথে একটা বাচ্চাও আছে। তাই হয়তো রবি অরণিকে কিছু করেনি। রবি কখনোই বেঈমানকে ক্ষমা করেনি, কিন্তু অরণি যে বেঈমান সেটা জানতে রবির কিছুটা দেরি হয়েছিল। যখন রবি এসব জানতে পারল তখন অরণির পেটে রবির সন্তান আসছিল। অরণি নিজের ল্যাপটপ নিয়ে পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। হোটেল রুমে রবি যখন দরজার কাছে আসছিল অরণি তখন পেছন থেকে কিছু মিশিয়ে রবির মুখে ধরেছিল। তারপর রবি অজ্ঞান হয়ে যায়। পরে অরণি আর তার বাকি টিম রবিকে নিয়ে আসে এই পাহাড়ে। রবির দেহখানি হয়তো নিচে পড়ে আছে। অরণি ল্যাপটপ নিয়ে চলে গেল, কিন্তু অরণির কাছে দানব আর মানব নামের যে ফাইলটি দিয়েছে সেটা অরণির কিছুতেই বুঝতে পারবে না, কারণ ফাইলটা ভুয়া। আচ্ছা, এখন থেকে 10 বছর পর কি কেউ আর কে বা রবির কথা কেউ মনে রাখবে? কেউ কি বলবে আর কে নামের কেউ সাধারণ মানুষের পাশে ছিল? কেউ কি বলবে আর কে দেশও 10-এর জন্য নিঃস্বার্থভাবে কাজ করত? হয়তো বলবে, হয়তোবা কেউ মনে রাখবে না, ভুলে যাবে হয়তোবা সবাই আর কে। হয়তো কেউ বছর পর বলবে আর কে নামের একজন হ্যাকার বউয়ের হাতে খুন হয়েছে, যে সাধারণ মানুষের সাথে ছিল। কেউ বলবে ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছে। রবির শেষ চাওয়ার সন্তান যেন দেখে রাখে, তাকে যেন মানুষ বানায়। অরণি কি তা করবে? সবার থেকে চলে গেল আর কে। অনেক দেশের ক্ষমতাসীন লোকেরা খুশি হবে, কেউ আর ভয় থাকবে না। গরিবের পকেটে ফুটো করে টাকা জমানো ব্যাংকে টাকাগুলো আর হ্যাক করবে না কেউ। অনেকে রবির মৃত্যুতে খুশি হবে, অনেকে আবার কান্না করবে। হ্যাকিং করা অপরাধ, তাহলে কি রবি অপরাধী?